Next. Okay. So we have told about this, that hypertension is really a global health crisis. It affects about 26% of the global population. It is the single largest contributor to the death, and nearly 50% of patients are non-adherent to antihypertensive therapy within 1 year of initiating therapy, and it directly annual costs about $500 billion worldwide. And 1/3 people with hypertension is treated and controlled. About 1/3 people is treated but uncontrolled, and about 1/3 people are not diagnosed or treated. Hypertension, it's a scenario. Next slide, please. So these are the objectives I have called that we divided it into 4 segments: understanding hypertension, about techniques of BP measurement, common issues in hypertension management, and device-based therapies in hypertension management. Okay, next please. Next slide. So what is the definition of hypertension? Hypertension আমরা কখন বলবো? এটা নিয়ে সার্চ করে ব্রিটিশ মেডিকেল বুলেটিনে 1971 এ ইভান্স এন্ড রোজ একটা ডেফিনিশন দিয়েছিলেন ব্লাড হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসারের। They called that level of blood pressure above which investigation and treatment do good more than harm. অর্থাৎ যে লেভেলের ব্লাড প্রেসারের উপরে ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট করলে ভালো হওয়ার সম্ভাবনা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি, সেটাকেই বলা যাবে হাইপারটেনশন। আমার মনে হয় till now this is relevant, and এটাই মনে হয় সবচেয়ে ভালোভাবে ব্লাড প্রেসারের ডেফিনিশন, হাই ব্লাড প্রেসার বা হাইপারটেনশনের ডেফিনিশনকে ইয়ে করতে পারে। কারণ অলরেডি there is a controversy for last several decades what should be the cut-off point about hypertension and what should be the BP goal. We'll discuss next about this in আরো ভালোভাবে ইয়ে করব। তাহলে আমরা বলছি যে it is the level above which treatment has been shown to reduce progression and complications. যে লেভেলের উপরে গেলে ট্রিটমেন্ট করলে ব্লাড প্রেসার রিলেটেড কমপ্লিকেশন এবং ব্লাড প্রেসার রিলেটেড অর্গান ড্যামেজ গুলোর প্রোগ্রেশন প্রিভেন্ট করা যাবে, সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। There is no natural cut-off point above which hypertension definitely exists and below which it does not. Next slide, please. এখন আমরা একটু হিস্ট্রিতে যাই। আসলে বিংশ শতাব্দীর আগে হাইপারটেনশন বিষয়ক আইডিয়াটা ছিল না বললেই চলে। যদিও মনে হচ্ছে যে হাইপারটেনশন এখন ইয়েতে, আজকেই আমি জাস্ট হাইপারটেনশন নিয়ে গুগলে সার্চ দিয়েছি, যদিও আনবিলিভেবল, লেস দেন 1 সেকেন্ড অর্থাৎ 0.5 সেকেন্ডে আমি দেখলাম যে পাওয়া গেছে প্রায় 78 লাখ এন্ট্রি। মানে হাইপারটেনশন নিয়ে সার্চ করলে 78 লাখ এন্ট্রি পাওয়া যাচ্ছে। অথচ বিংশ শতাব্দীর আগে 1900 সালের আগে ব্লাড প্রেসার, হাই ব্লাড প্রেসারকে কোনো কন্ডিশন বা প্যাথোলজিক্যাল কন্ডিশন মনে করা হতো না। মনে করা হতো যে হাই ব্লাড প্রেসার ইজ এ নর্মাল প্রসেস অফ এজিং। 1910 থেকে 20 সালের মধ্যে ফার্স্ট রিপোর্টস অফ অ্যাসোসিয়েশন উইথ ডেথস হ্যাজ বিন পাবলিশড। কিছু রিপোর্ট পাবলিশ করা হয় যে হাই ব্লাড প্রেসার সম্ভবত ডেথ, আর্লি ডেথ বা ইয়ের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু এটাও তখন পর্যন্ত মেডিকেল পার্সোনালদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি বা তারা এটাকে খুব বেশি গুরুত্ব দেননি। 1945 সালে আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ইউএস এর, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি মারা যান স্ট্রোকের কারণে। এবং যখন স্ট্রোক হয়েছিল তার ব্লাড প্রেসার পাওয়া গিয়েছিল 300/190 মিলিমিটার অফ মার্কারি। মাত্র 1 বছর আগে তারা রুজভেল্ট সাহেবের বিপি মেজার করা হয়েছিল 186/108 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু মনে করা হয়েছিল এটা তার বয়সের জন্য নরমাল, ইট ইজ নরমাল ফর হার এজ, সো দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ওয়াজ গিভেন। 1950 সালে প্রথম ফ্রেমিংহাম স্টাডি, আমরা জানি এটা একটা মাইলস্টোন স্টাডি, একটা লংজিটিউডিনাল স্টাডি পাবলিশড হয়, যেখানে প্রথম ধারণা করা হয় যে এবং অ্যাসোসিয়েশন চিন্তা করা হয় যে দেয়ার মে বি সাম অ্যাসোসিয়েশন উইথ হাই ব্লাড প্রেসার অ্যান্ড কার্ডিওভাস্কুলার ইভেন্টস। 1960 তে ভেটারান অ্যাফেয়ার্স কোঅপারেটিভ স্টাডি পাবলিশড হয়, যেটাতে প্রথম অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করা হয় যে হাই ব্লাড প্রেসার অ্যান্ড কার্ডিওভাস্কুলার events are related. There is strong association with high blood pressure and cardiovascular events. Still this, several study এবং randomized control trial published হওয়ার পরও 1966 সালে ফ্রেডবার্গস ডিজিজ অফ দ্য হার্ট, একটা তখনকার সময়ের একটা বিখ্যাত বইতে ব্লাড প্রেসার লেভেল 200/100 মিলিমিটার অফ মার্কারি এর নিচে থাকলে ব্লাড প্রেসার ট্রিটমেন্টটাকে ইন্ডিকেটেড বলা হয়নি। শুধুমাত্র এই না, আসলে তখনকার সময়ের অধিকাংশ রেনাউন্ড বই এবং রেনাউন্ড ফিজিশিয়ানই মনে করতেন যে ব্লাড প্রেসার আসলে ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই, ইট ইজ এ নর্মাল প্রসেস অফ এজিং। 1990 তে
ফার্স্ট মেটা অ্যানালাইসিস পাবলিশড হয় অন হাইপারটেনশন, দ্যাট ইজ পাবলিশড বাই ম্যাকমোহন অ্যান্ড কলিন্স। এবং এই ফার্স্ট মেটা অ্যানালাইসিস ওরা 24টা ট্রায়ালের উপর বেসিস করে দেয়ার ইজ এন স্ট্রং অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করেন হাই ব্লাড প্রেশারের সাথে কার্ডিওভাস্কুলার ইভেন্ট। এবং তখন থেকেই হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন মেডিকেল পার্সোনালদের মনোযোগ পেতে শুরু করে। নেক্সট স্লাইড প্লিজ। হাই ব্লাড প্রেশার অন্যান্য বেশ কিছু ডিজিজের মতো মনে করা হতো এক সময় যে এটা হাই ইনকাম কান্ট্রিজ বা তথাকথিত ধনীদের রোগ, কিন্তু এখানে 2016 সালে সার্কুলেশনে পাবলিশড একটা ডাটা আমরা দেখতে পাই। যখন 2010 সালে একটা ডাটা দেখানো হয়েছে, যখন পৃথিবীতে হাইপারটেনসিভ পেশেন্ট ছিল প্রায় 1.39 বিলিয়ন, এর মধ্যে 349 মিলিয়ন পেশেন্ট ছিল ফ্রম হাই ইনকাম কান্ট্রিজ and 1.04 বিলিয়ন পেশেন্ট ওয়াজ ফ্রম লো মিডল এন্ড মিডল ইনকাম কান্ট্রিজ। সো হাই ব্লাড প্রেশারকে এখন আর এটা বলার সুযোগ নেই যে এটা হাই ইনকাম কান্ট্রিজের ডিজিজ, অ্যাকচুয়ালি ইট ইজ মোস্টলি লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিজের ডিজিজ আর ওয়ার্ল্ড ওয়াইড। এটা আসলে হাই ইনকাম বা লো ইনকাম আলাদা করার সুযোগ নাই, ইট ইজ এ গ্লোবাল ক্রাইসিস। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। তাহলে প্যাথোফিজিওলজি কি, আসলে হাইপারটেনশন কেন হয়? অনেকগুলো ইট ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল কন্ডিশন। আমরা যদি করি মেইন এখানে যে এটা করা হয়েছে যে একটা হতে পারে ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, আর একটা হতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভেশন অফ হরমোনস দ্যাট রেগুলেট সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন বাই দ্য কিডনি and excessive stimulation of the sympathetic nervous system. All of this causes impaired renal pressure natriuresis and ultimately cause hypertension. Next slide. Etiology যদি খুঁজি আমরা, আসলে হাইপারটেনশন এটিওলজি কি? 90 to 95% hypertensions are idiopathic or essential hypertension, যেটাকে আমরা বলি কারণ কোনো খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ মাল্টিপল রিস্ক ফ্যাক্টর পাওয়া যায় যে রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে হাইপারটেনশন ডেভেলপ করে। But in case of 5% there may be some secondary causes. তো আমরা যখনই কোনো পেশেন্ট হাইপারটেনশন পেশেন্ট ইভালুয়েট করব, উই ফার্স্ট অফ যদিও সংখ্যায় কম বাট সেকেন্ডারি কজ should be in our mind that there may be some secondary causes. Mostly they are endocrine and renal causes, also some cardiac and others causes. এর মধ্যে hyperaldosteronism, pheochromocytoma, Cushing syndrome, congenital adrenal hyperplasia, adrenal virilizing tumor, acromegaly, polycystic ovarian disease, metabolic syndrome complications, thyroid diseases, primary hyperparathyroidism, coarctation of aorta, several drugs, এইগুলো আমাদের মাথায় সবসময় রাখা উচিত। অ্যাক্রোমেগালি, এগুলো আমাদের মাথায় রাখা উচিত যে এদের সেকেন্ডারি কজ মে কজ হাইপারটেনশন। সো whenever we treat a patient of hypertension, we should always look for if there are any secondary causes. And আমরা যদি সেকেন্ডারি কজ পেয়ে যাই এবং সেকেন্ডারি কজকে প্রপারলি ট্রিট করতে পারি, hypertension will be treated. But most of the cases, hypertension is essential or idiopathic and they have some risk factors. Risk factors অনেক মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, এর মধ্যে কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে, কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর একটা হচ্ছে এজ রেঞ্জ। অ্যাকচুয়ালি হাইপারটেনশন ইনক্রিজেস, প্রিভ্যালেন্স ইনক্রিজেস উইথ এজ। 55 to 64 ইয়ার্স এর মধ্যে হাইপারটেনশন প্রিভ্যালেন্স প্রায় 54%, whereas 75 ইয়ার্স এর উপরে গেলে hypertension prevalence বেড়ে যায় more than 75%. Also sex is a risk factor. Less than 60 years এ মেলদের মধ্যে বেশি দেখা যায় হাইপারটেনশনের পরিমাণ, but more than 60 years এ it is greater in women. Ethnicity is also a non modifiable risk factor. দেখা যাচ্ছে যে এটি ব্ল্যাকদের মধ্যে হাইপারটেনশনের প্রিভ্যালেন্স অনেক বেশি, প্রায় 45%, এবং নন ব্ল্যাক বা হিসপ্যানিকদের মধ্যে সবচেয়ে কম 30% এর মতো পাওয়া যায়। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে BMI বা ওয়েট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা যাচ্ছে যে the less the BMI, the less the prevalence of hypertension, and the higher the BMI, the higher the prevalence of hypertension. Several other risk factors also responsible for hypertension, such as family history, genetic factors is also responsible, educational status, socio-economic status, and one of the most important one is dietary. High sodium intake, low potassium intake, high fat, excessive alcohol intake is a risk factor for hypertension. Also psychosocial stressors, diabetes mellitus, physical inactivity, and tobacco use, etc. And these risk factors causing hypertension will lead to several other complications or comorbidities such as stroke, coronary heart disease, peripheral arterial disease, heart failure, and chronic kidney diseases. Next slide please. So hypertension এটা বিভিন্ন অনেক বড় বড় কোহোর্ট স্টাডি থেকে prove that hypertension is a major risk factor for CVD. There are several large cohort studies that demonstrated that high BP is an important risk factor for heart failure, atrial fibrillation, chronic kidney disease, coronary heart disease, and stroke also. Next slide, please.
and these are the highlighted diseases are the most common and most important comorbidities, that is heart failure, chronic kidney disease, coronary artery disease, and stroke. Next slide. So we know that there are well established comorbidities or complications of hypertension, that is coronary artery disease, stroke, heart failure, etc. But there are some emerging comorbidities or emerging conditions of hypertension that include rheumatic or inflammatory disease and psychiatric disease. And these uncommon comorbidities are largely underestimated by several guidelines and often treated with drugs that interfere in BP control. যেমন rheumatic disorder recommended antihypertensive drug হচ্ছে renin-angiotensin system inhibitors এবং calcium channel blocker with or without diuretic. কিন্তু হাই ডোজ অফ NSAID এর কারণে এটা মাঝে মাঝে ইন্টারফেয়ার হতে পারে। And psychiatric disease RAS inhibitors এবং diuretics is the choice, and occasionally beta blockers if drug induced tachycardia. But if there is orthostatic hypertension due to concomitant SSRI, we should avoid CCB in psychiatric illnesses. Next slide. So here are some exacerbators and inducers of hypertension. আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এগুলো কমনলি কি করতে পারে, হাইপারটেনশন এক্সাজারবেট করতে পারে অথবা ইনডিউস করতে পারে। এর মধ্যে মোস্ট কমনলি হচ্ছে NSAID, তার মধ্যে আছে ওরাল কম্বাইন্ড পিল OCP, several antidepressant especially SNRI, selective norepinephrine and serotonin reuptake inhibitors, এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারা বিপি বাড়াইতে পারে। তবে SSRI বা সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর যারা, তারা ব্লাড প্রেসারে কোনো ইম্পেয়ার করে না বা ইন্টারফেয়ার করে না। Acetaminophen also has increased risk of hypertension, and several other medications, especially steroid, antiretroviral therapy, sympathomimetic drugs, anti-migraine serotonergic, recombinant human erythropoietin, calcineurin inhibitors, NSAID, etc. are very much responsible. And several other herbal and other substances such as alcohol, ginseng at high doses, licorice, etc. may also cause, exacerbate or induce hypertension. Next slide. এতক্ষণ ধরে যে বললাম, এই ফার্স্ট যে ম্যাকমোহন যে স্টাডিটা ল্যান্সেটে পাবলিশ করেছিল 1990 সালে, ফার্স্ট মেটা অ্যানালাইসিস অফ ব্লাড প্রেসার, সেটা অলরেডি ডিরেক্টলি অ্যাসোসিয়েট করেছে যে যত বেশি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে তত বেশি স্ট্রোকের এবং করোনারি হার্ট ডিজিজের বাড়তে থাকে। এখানে দেখা যাচ্ছে যত ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যত বাড়তে থাকে 76 থেকে উপরের দিকে যেতে থাকে, ততই কি থাকে স্ট্রোক এবং করোনারি হার্ট ডিজিজের ইনসিডেন্স রেট বাড়তে থাকে। পরের নেক্সট স্লাইড প্লিজ। এবং এটা আরেকটা মেটা অ্যানালাইসিস যেটা ল্যান্সেটে পাবলিশ হয়েছিল 2002 সালে। এখানে দেখা যাচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেসার, এটা প্রায় 1 মিলিয়ন ইন্ডিভিজুয়ালস এর উপর অবজার্ভ করে দেখানো হয়েছে যে দা এজ স্পেসিফিক রিস্ক অফ ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড স্ট্রোক ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজিং ব্লাড প্রেসার। নেক্সট প্লিজ। সিস্টোলিক ব্লাড প্রেসার যত বাড়ে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজ রেট বাড়ে। এতক্ষণ বললাম যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, দেখানো গিয়েছে যে ইনক্রিজ ব্লাড প্রেসারের সাথে কার্ডিওভাস্কুলার ইভেন্ট বেড়ে যাচ্ছে। তো আমরা যদি ব্লাড প্রেসার কমাই, আইদার ফার্মাকোলজিক্যাল অথবা নন ফার্মাকোলজিক্যাল, তাহলে কি সিবি ইভেন্ট কমানো সম্ভব? এটার ব্যাপারে স্টাডিগুলো কি বলে? এখানে একটা স্টাডি মেটা অ্যানালাইসিস যেটা 48 র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে প্রায় 3,44,716 পার্টিসিপেন্টের উপর করা হয়েছে, এবং প্রাইমারি আউটকাম ওয়াজ এ মেজর সিবি ইভেন্ট। নেক্সট স্লাইড। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র 5 মিলিমিটার যদি আমরা অফিস সিস্টোলিক ব্লাড প্রেসার রিডিউস করতে পারি কোন পেশেন্টের, there is about 10% relative risk reduction in major cardiovascular event, about 30% relative risk reduction for heart failure and stroke, and 5% for cardiovascular death. And relative risk were proportional to the intensity of blood pressure lowering. Baseline blood pressure and cardiovascular status did not significantly affect the outcome. এটা 2021 সালে ল্যান্সেটে পাবলিশ করা। এটা দেখা যাচ্ছে যে যে কোনো বেসলাইন বিপি ক্ষেত্রে আপনি যদি 5 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেসার রিডাকশন করেন, তাহলে কিন্তু প্রায় 10% রিলেটিভ রিস্ক রিডাকশন অফ মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্ট। নেক্সট স্লাইড প্লিজ। তাহলে আমরা যদি কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন এইচডিপি রিডাকশনের উপর দেখতে পারি, রিলেটিভ রিস্ক রিডাকশন ওয়াজ প্রপোর্শনাল টু দ্য ডিক্রিজ ইন অফিস সিস্টোলিক ব্লাড প্রেসার ইররেসপেক্টিভ অফ বেসলাইন ব্লাড প্রেসার অর কার্ডিওভাস্কুলার হিস্ট্রি in two meta analysis. এখানে দেখতে পাচ্ছি মেজর সিবিডি, স্ট্রোক, হার্ট ফেলিওর, ইসকেমিক হার্ট ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার ডেথ সবই কিন্তু 5 মিলিমিটার এবং 10 মিলিমিটার কমানোর পর 5 মিলিমিটার যতটুকু কমেছে 10 মিলিমিটার প্রায় তার ডাবল, মানে দ্বিগুণ করে কমেছে। অর্থাৎ এভরি 5 মিলিমিটারের জন্য যতটুকু কমে আরো 5 মিলিমিটার কমালে কার্ডিওভাস্কুলার ইভেন্টস আরো 5% করে আরো ডাবল করে কমে যাচ্ছে। নেক্সট স্লাইড।
তো এটা বিভিন্ন স্টাডিতে প্রুভ দ্যাট আমরা যদি সিস্টোলিক ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার যদি রিডিউস করতে পারি তাহলে কার্ডিওভাস্কুলার রিডিউস করা সম্ভব। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হাইপারটেনশন ম্যানেজমেন্টে বা হাইপারটেনশন কন্ট্রোলের ক্ষেত্রে ট্রেন্ডটা কিরকম, এটা একটা স্টাডি খুব রিসেন্টলি পাবলিশ, গত অগস্টে, মাত্র 1 বছর আগে ল্যান্সেটে পাবলিশ হওয়া একটা পাবলিশ। এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডটা দেখানোর চেষ্টা করেছে তারা। দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ব্লাড প্রেশারের পেশেন্ট আছে তার মধ্যে 51% patient of hypertension is not diagnosed. Only 49% patients are diagnosed. তার মানে 50% অর্ধেক পেশেন্টই কিন্তু ডায়াগনোসিস হয় না। যারা হাইপারটেনশন রিয়েলি তারা অর্ধেক পেশেন্টই ডায়াগনোসিস হয় না, মাত্র 49% অর্ধেকের মতো ডায়াগনোসিস হয়। এই অর্ধেকের মধ্যে 49% এর মধ্যে আবার 11% কিন্তু ডায়াগনোসিস বাট নট ট্রিটেড। ডায়াগনোসিস হয় কিন্তু ট্রিটমেন্ট নেয় না। বাকি 38% ট্রিটমেন্ট নেয়, কিন্তু এই 38% এর মধ্যে 20% ট্রিটমেন্ট নিলেও কন্ট্রোল থাকে না। অনলি 18% আর কন্ট্রোল। অর্থাৎ যে পরিমাণ পেশেন্ট হাইপারটেনশনে থাকে, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড এটা কিন্তু 1999 থেকে 2019 সাল পর্যন্ত 104 মিলিয়ন পেশেন্টের উপর করে অ্যানালাইসিস করে করা হচ্ছে, মাত্র 1/5 পেশেন্ট কন্ট্রোলে থাকে, বাকি আর কেউ কিন্তু বিপি গোল অ্যাচিভ করতে পারে না, অর্থাৎ কন্ট্রোলে থাকে না। এবং এখানে সব রিজনে দেখানো হয়েছে। সাউথ এশিয়ারটা আমি এখানে আলাদা করে এনেছি। সাউথ এশিয়ার সিনারিও ইজ সেম। সাউথ এশিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের ডায়াগনোসিসের পরিমাণ আরো কম। আমরা 55% পেশেন্টই সাউথ এশিয়াতে হাইপারটেনশনের ডায়াগনোসিস হয় না, অনলি 45% এর ডায়াগনোসিস। এই 45% এর মধ্যে 8% ট্রিটমেন্ট নেয় না, বাকি 37% ট্রিটমেন্ট নেয়। এই 37% এর মধ্যে 20% কন্ট্রোলে থাকে না, অনলি 17% কন্ট্রোল হয়। আমরা 1/5 এরও কম পেশেন্ট কি থাকে হাইপারটেনশন সাউথ এশিয়াতে পেশেন্ট কন্ট্রোলে থাকে। নেক্সট স্লাইড। এতক্ষণ ওয়ার্ল্ড ওয়াইড ডাটা দেখলাম, বাংলাদেশের ডাটা কেমন? এটা একটা বেশ কমন স্টাডি, রিসেন্টলি পাবলিশড। সাইদ আতিকুল হক স্যার, শামীম আহমেদ এবং জাহিদ আল কাদির সহ, ডক্টর জাহিদ আল কাদির সহ এটা পাবলিশ করেছেন ক্লিনিক্যাল জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশনে। এখানে বাংলাদেশের আরবান এবং রুরাল রেসিডেন্টদের মধ্যে হাইপারটেনশনের প্রিভ্যালেন্স দেখানো হয়েছে। এটা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড হাইপারটেনশনের প্রিভ্যালেন্সের সাথে মোর অর লেস সিমিলার। নেক্সট স্লাইড প্লিজ। এটা আরো একটি লেটেস্ট হাইপারটেনশন, ক্লিনিক্যাল হাইপারটেনশন জার্নালে পাবলিশড হওয়া 2020 সালে হাইপারটেনশনের প্রিভ্যালেন্স এবং ট্রেন্ড বাংলাদেশ, এটা পাবলিশ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই মেটা অ্যানালাইসিসে তারা যেটি দেখেছেন, এমজেআই চৌধুরী, 20% অফ বাংলাদেশি পিপল আর সাফারিং ফ্রম হাইপারটেনশন, অর্থাৎ মোর অর লেস ওয়ার্ল্ড ওয়াইড প্রিভ্যালেন্সের সাথে সিমিলার। এন্ড অনলি 50% আর অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার কন্ডিশন। মাত্র যারা হাইপারটেনসিভ তাদের মধ্যে মাত্র 50%, অর্থাৎ অর্ধেক মানুষ জানে যে তাদের হাইপারটেনশন রয়েছে। among them only 25% are করবেন। তাদের মধ্যে অর্ধেক শুধুমাত্র কন্ট্রোল রয়েছে আর অর্ধেকের কন্ট্রোলে নেই। নেক্সট স্লাইড। তাহলে হাইপারটেনশন কন্ট্রোল করলে আমরা কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমাতে পারবো, এবং হাইপারটেনশন বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের কন্ট্রোল করতে পারি না। তাহলে হাইপারটেনশন পেশেন্টকে আমরা কি করব? হাউ টু ইভালুয়েট দ্য পেশেন্ট, হোয়েন টু ট্রিট এন্ড হাউ টু ট্রিট, আমরা এগুলো গাইডলাইনের আলোকে এখন দেখার চেষ্টা করব। নেক্সট স্লাইড। আমাদের এখানে জানা থাকবে যে আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে, যদিও এটা আপডেট হয় নাই। আচ্ছা, বিভিন্ন গাইডলাইন গুলো নিয়ে যে আমি বলেছি যে গত কয়েক দশক থেকে কন্ট্রোভার্সি চলছে। বিপি গোলস এখানে আমি জেএনসি 7 থেকে দেখিয়েছি, এটা আমি আমার যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন অনেকবার পড়েছি জেএনসি 7। সেখানে বিপি গোল ছিল লেস দেন 140/90 উইদাউট কোমরবিডিটি, এবং পেশেন্টের যদি ডায়াবেটিস মেলাইটিস বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাহলে গোল সেট করা হয়েছিল 130, লেস দেন 130/80। এরপর বিভিন্ন আরো গাইডলাইন এসেছে। জেএনসি 8 এ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, যেটা 2014 এ এসেছে। এখানে ব্লাড প্রেশার গোল সেট করা হয়েছিল লেস দেন 140/90, কিন্তু এল্ডারলি অর্থাৎ লেস দেন মোর দেন 60 ইয়ার্স ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে এটা গোল সেট করা হয়েছিল লেস দেন 150/90। এরপর আরো অনেকগুলো বিভিন্নবার বারবার এই গোলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা একটু রিসেন্ট গাইডলাইন গুলোতে চেষ্টা করব। নেক্সট স্লাইড। রিসেন্ট গাইডলাইনের মধ্যে আমরা গত 5 বছরের গাইডলাইন যদি দেখি, 2017 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে গাইডলাইন পাবলিশ করে একটা গাইডলাইন। এরপর 2018 এ ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন পাবলিশ করেছে। এরপর 2019 এ নাইস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স তাদের হাইপারটেনশন ম্যানেজমেন্ট গাইডলাইন পাবলিশ করেছে। একই সালে জাপানিজ সোসাইটি অফ হাইপারটেনশন তাদের গাইডলাইন পাবলিশ করেছে, এবং এরপর 2020 সালে লেটেস্ট ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন তাদের হাইপারটেনশন গাইডলাইন পাবলিশ করেছে। এইগুলো হচ্ছে রিসেন্ট এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড বডি যাদের রিসেন্ট গাইডলাইন গুলো পাবলিশড হয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। এটা গাইডলাইন গুলোর দেখতে পাচ্ছি আমরা। এখন হচ্ছে বিপি গোল গাইডলাইন গুলো কি বলে।
আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি যেটা করেছে, তারা লেস দেন 120 কে বলেছে নর্মাল ব্লাড প্রেশার, কিন্তু 120 টু 129 এটাকে এলিভেটেড ব্লাড প্রেশার বলেছে, এবং 130 to 139 অফ সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা আপনাকে স্টেজ 1 হাইপারটেনশন হিসেবে করেছে, এবং 140 এর উপরে গেলে তারা স্টেজ 2 হাইপারটেনশন হিসেবে এটাকে ট্রিট করতে বলেছে। এটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন। কিন্তু এর এক বছর পরে যেটা পাবলিশ হয়েছে ইএসসি এবং ইএসএইচ, এটা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং তারা কিন্তু 130 বা 130 টু 139 এই ব্লাড প্রেশারটাকে বলেছে হাই নরমাল, তারা এটাকে হাইপারটেনশনে ফেলে নাই। এবং গ্রেড 1 হাইপারটেনশন বলেছে 140 টু 160, গ্রেড 2 বলেছে 160 টু 179 সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং গ্রেড 3 তে বলেছে 180 মোর দেন 180, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 110। তাহলে এটা একটা বিশাল একটা কন্ট্রোভার্সি এসসি এবং এসএসসির মধ্যে। এরপর 2020 সালে যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন, তারা যে গাইডলাইন পাবলিশ করেছে, তারা আবার গ্রেড 3টা করে নাই, দুটো গ্রেড করেছে, এবং 130 139 সিস্টোলিক ব্লাড প্রেশারকে হাই নরমাল বিপি বলেছে, হাইপারটেনশন বলেন নাই। 140 এর উপরে হাইপারটেনশন বলেছে। তবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে তারা আবার একটু চেঞ্জ করেছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে তারা নরমাল বলছে 85 এর নিচে, হাই নরমাল বলছে 85 টু 89, এবং 90 এর উপরে গেলেই তাকে গ্রেড 1 হাইপারটেনশনে ফেলছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বডি, ওয়াইডলি অ্যাকসেপ্টেড বডিগুলোর মধ্যে দেয়ার ইজ সাম কন্ট্রোভার্সি। এবং সর্বশেষ যেটা আসছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন, তারা চেষ্টা করেছে সব পক্ষকেই কিছুটা সন্তুষ্ট করে এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা গাইডলাইন তৈরি করতে। আমরা নেক্সট প্রেজেন্টেশনগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশনকে বেশিরভাগ ক্ষেত্রে ফলো করার চেষ্টা করব। নেক্সট স্লাইড। এখন এই যে কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমানোর জন্য হাইপারটেনশনের গোল সেট করা, এই গোল সেট করার ক্ষেত্রে যে স্টাডিটা এখন রিসেন্টলি যে নিচের দিকে গোলগুলো নামছে, নিচের গোলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যে স্টাডিটা, সেটা হচ্ছে স্প্রিন্ট স্টাডি। স্প্রিন্ট স্টাডি করা হয়েছে 50 ইয়ার্স এর উপর পেশেন্ট যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 130 টু 180 মিলিমিটার ছিল এবং ইনক্রিজ সিভি রিস্ক ছিল, এবং তাদের আউটকাম দেখা হয়েছে যে ইন্টেনসিভ থেরাপি, অর্থাৎ দুটো গ্রুপে ভাগ করে, একটা গ্রুপকে ব্লাড প্রেশার ইন্টেনসিভলি ট্রিট করা হয়েছে, অর্থাৎ ব্লাড প্রেশার রাখা হয়েছে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এর নিচে, আর একটা পেশেন্ট ক্ষেত্রে রাখানো হয়েছে 140 এর নিচে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টেনসিভ গ্রুপ অফ পেশেন্ট, ইন্টেনসিভ ট্রিটমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এর নিচে নামানো হয়েছিল, তাদের কিন্তু দুই ক্ষেত্রেই ওভারঅল প্রাইমারি এন্ডপয়েন্ট এবং ডেথ ফ্রম এনি কজ, দুই ক্ষেত্রে ইন্টেনসিভ ট্রিটমেন্ট পেশেন্ট ওয়াজ বেটার দেন, আউটকাম ওয়াজ বেটার দেন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। অর্থাৎ ব্লাড প্রেশার যদি 140 কে টার্গেট করে ট্রিট করা হয়, তার চাইতে 120 এর নিচে নামানো যদি টার্গেট করে ট্রিট করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আউটকাম বেটার হচ্ছে। এইটার উপর বেস করেই মূলত আসলে এসিসি এবং এইচ এ টার্গেটটাকে 120 এর উপরে, যেটা এটাকেই হাই নরমাল বলছে, এবং 130 এর উপরেই ট্রিট করতে চেয়েছে। স্প্রিন্ট স্টাডির রেজাল্ট থেকে এটা ইয়ে করেছে। নেক্সট স্লাইড। আমি যে প্রথমে যে একটা মেটা অ্যানালাইসিসের কথা বলেছিলাম, সেখানে ওই যে 5 মিলিমিটার বিপি রিডাকশন করলে পেশেন্টের দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমে, এবং এখানে দেখা যাচ্ছে যে বেসলাইন বিপি কোনো কিন্তু ভূমিকা রাখে না। অর্থাৎ আপনি যে কোনো পেশেন্টেরই 5 মিলিমিটার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার কমিয়ে দেন, তাহলে কিন্তু পেশেন্টের কার্ডিওভাস্কুলার আউটকাম ভালো হবে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমে যাবে। এটার বেসলাইন বিপি কোনো ব্যাপার না, যে কোনো পেশেন্টের যদি বিপি 5 মিলিমিটার কমে যায়, তাহলে একটা কন্ট্রোভার্সি অ্যারাইজ করছে। কি রকম? নেক্সট স্লাইড। এখন আমরা ধরি যে একটা পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ নেই, কিন্তু হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ইভেন্ট রয়েছে, এবং সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমরা কি তার ক্ষেত্রে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ শুরু করা উচিত? স্প্রিন্ট স্টাডি এবং আদার স্টাডির ক্ষেত্রে এটা কি বলে? এটা একটা বিশাল কন্ট্রোভার্সি বর্তমান সময়ে। এটা নিয়ে এখন পর্যন্ত আমরা বিভিন্ন স্টাডি বা বিভিন্ন গাইডলাইন থেকে এটার কোনো সদুত্তর এভাবে পাওয়া যায়নি। নেক্সট স্লাইড। তাহলে আমরা এই মেটা অ্যানালাইসিস এবং স্প্রিন্ট স্টাডি এইসব থেকে যদি আমরা ফাইন্ডিংস থেকে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনে যেতে চাই, আমরা যেটা বলতে চাই কন্ট্রোভার্সিয়াল লাইন অফ থিঙ্কিং, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল থিঙ্কিং যদিও সাপোর্ট করে যে people at risk of CVD, pharmacological BP lowering treatment improve CV outcomes irrespective of CVD status or baseline BP। baseline BP অথবা CVD status যাই হোক, আপনি যদি BP lowering BP কমান, তাহলে কিন্তু CV outcome ভালো হবে। But this finding suggests that physician may need to assess risk and treat patients differently and take a more prophylactic approach to prevent CVD। কারণ আমাদের বটম লাইন গোল হচ্ছে CVD, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করা, কার্ডিওভাস্কুলার ইভেন্ট প্রিভেন্ট করা। তো সেক্ষেত্রে শুধুমাত্র বিপির দিকে নজর না দিয়ে আমরা আসলে আদার রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরের দিকে খেয়াল করা উচিত, এবং পেশেন্টকে হোলিস্টিক্যালি ট্রিট করা উচিত। অর্থাৎ ব্লাড প্রেশারের সাথে সাথে আদার রিস্ক ফ্যাক্টর ফর সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ ট্রিট করা উচিত এবং অ্যাড্রেস করা উচিত এবং ট্রিট করা উচিত, তাহলেই হবে। শুধুমাত্র বিপি গোলের দিকে মনে হচ্ছে
টার্গেট করাটা একমাত্র ঠিক না, যেটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা শুধুমাত্র পেশেন্টের বিপি গোল অ্যাচিভ করার দিকে বেশি গুরুত্ব দেই, আদার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেগুলো এগুলোকে ট্রিট করি না। তাহলে এখন বলা হচ্ছে যে আসলে শুধুমাত্র ব্লাড প্রেশার না, আদার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরকে একই সাথে অ্যাড্রেস করা উচিত। নেক্সট স্লাইড। এখানে আরেকটা মেটা অ্যানালাইসিস, এটা ল্যান্সেটে 2016 এ পাবলিশ হয়েছিল, যেটা দেখাচ্ছিল যে প্রিভিয়াস যদি সিবিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তাহলে এই পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের আউটকাম, কার্ডিওভাস্কুলার ডিজিজ আউটকাম গুলো একটা জে শেপ ম্যানার, অর্থাৎ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই ক্ষেত্রে একটা জে শেপ ম্যানার, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 150 উপরে যায় এবং 120 এর নিচে যায়, তাহলে কার্ডিওভাস্কুলার ইভেন্ট গুলো বাড়তে থাকে। এই 120 টু 140 এর মধ্যে থাকলে পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার এর মধ্যে থাকলে পেশেন্টের দেখা যাচ্ছে সিবি আউটকাম ভালো হয়, এবং ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে এটা একই রকম এস্টাবলিশ করা হয়েছে যে 70 টু 90 এর মধ্যে থাকলে ভালো থাকে। এই ইয়ে থেকে এটা আসলে এখনো দেয়ার ইজ কন্ট্রোভার্সি, ইট ইজ কজেশন অর রিভার্স কজেশন, বাট এটা হয়তো বা হতে পারে। অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেড এই থিওরিটাই যে যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার লোয়ারিং করতে হবে, ইট শুড বি সিস্টোলিক ব্লাড প্রেশার ইন 120 টু 140 and diastolic blood pressure should be 70 to 90. Next slide. So what is the future consideration for improving guideline recommendation and management of BP to reduce cardiovascular disease? আমাদের আসলে এখন conflicting definition of hypertension and BP threshold across different set of guidelines. By not relying on current guideline recommendation threshold, physicians may focus more on overall CV risk management, যেটা আমি একটু আগেই বলেছি, with BP as just one of the components. অর্থাৎ cardiovascular risk assessment এর একটা পার্ট হচ্ছে BP, শুধুমাত্র BP না, আদার সহ ওভারঅল cardiovascular risk management এর দিকে আমাদের খেয়াল করা উচিত। নেক্সট। তো ওভারঅল আমি যেটা বলছিলাম 2020 তে আইসিএস বা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন তারা প্র্যাকটিস গাইডলাইন যেটা ডেভেলপ করেছে এইসব চিন্তা করে, এটা হচ্ছে টু বি ইউজড গ্লোবালি, টু বি ফিট ফর লো অ্যান্ড হাই রিসোর্স সেটিং এন্ড টু বি কনসাইজ, সিম্পলিফাইড অ্যান্ড ইজি টু ইউজ। নেক্সট। এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন নরমাল এবং হাই নরমাল বিপি বলেছে 130 to 139, এবং গ্রেড 1 হাইপারটেনশন বলেছে মোর দেন 140, গ্রেড 2 হাইপারটেনশন বলেছে মোর দেন 160 সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং ডায়াস্টোলিক এর ক্ষেত্রে এটা 90 to 99, এবং গ্রেড 2 এর ক্ষেত্রে মোর দেন 100। নেক্সট। তাহলে এলিভেটেড বিপি ম্যানেজমেন্টের জন্য আমাদের ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে, কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট করতে হবে, ফলো আপ করতে হবে। ডায়াগনোসিস করার জন্য প্রথমে যেটা করতে হবে, নেক্সট স্লাইড প্লিজ, প্রথমে হচ্ছে বিপি মেজার করতে হবে, প্রপারলি বিপি মেজার করতে হবে। বিপি মেজার করার জন্য অনেকগুলো ওয়ে আছে। কনভেনশনালি অফিস বিপি মেজারমেন্ট করা যেতে পারে, আনঅ্যাটেন্ডেড অফিস বিপি মেজারমেন্ট করা যেতে পারে, আউট অফ অফিস বিপি মেজারমেন্ট করা যেতে পারে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করা যেতে পারে, হোম বিপি মনিটরিং করা যেতে পারে। নেক্সট। এবং এটার বেসিসে বিভিন্ন ধরনের বিপি প্যাটার্ন পাওয়া যেতে পারে। এখানে আমি শুধু একটা কথা বলবো যে মাস্ট হাইপারটেনশন একটা, যেটা আমরা অফিস বিপিতে অনেক সময় পেশেন্টকে নন হাইপারটেনসিভ বা নরমোটেনসিভ পাই, কিন্তু দেখা যাচ্ছে যে এদের অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলে অথবা হোম বিপি মনিটরিং করলে এদেরকে হাইপারটেনশন পাওয়া যায়। এই মাস্ক হাইপারটেনশনের কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক নরমাল হাইপারটেনসিভ পেশেন্টের মতোই, সুতরাং মাস্ক হাইপারটেনশন পেশেন্ট শুড বি ডায়াগনোসড এন্ড ট্রিটেড। আমাদের চেষ্টা থাকা উচিত মাস্ক হাইপারটেনশন গুলো ট্রিট করা। হোয়াইট কোট হাইপারটেনশন এটা আমরা জানি যে পেশেন্ট অফিস বিপি বেশি থাকে কিন্তু হোম বিপিতে নরমাল থাকে, এদের মডারেট রিস্ক অফ কার্ডিওভাস্কুলার আউটকাম, যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে অথবা হাই রিস্ক না থাকে, তাহলে এদের ক্ষেত্রে ট্রিট করার খুব একটা প্রয়োজন নেই। নেক্সট। তাহলে বিপি মেজারমেন্টের এবং ইনিশিয়াল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বিপি শুড বি মেজার্ড ইন বোথ আর্ম। যদি 10 মিলিমিটার বেশি ডিফারেন্স হয়, ইউজ আর্ম উইথ হায়ার ব্লাড প্রেশার, এবং যদি 20 মিলিমিটার বেশি হয় তাহলে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। আর পেশেন্টের যদি পোস্টাল হাইপারটেনশনের সিম্পটম থাকে তাহলে তাকে স্ট্যান্ডিং বিপি মেজার করতে হবে, এবং এলডারলি এবং ডায়াবেটিসদের ক্ষেত্রে ফার্স্ট ভিজিটে স্ট্যান্ডিং বিপি মেজার করতে হবে। অফিস ব্লাড মেজারমেন্টের ক্ষেত্রে হাইপারটেনশন ডায়াগনোসিসের ক্ষেত্রে 2 to 3 অফিস ভিজিট at 1 to 4 weeks interval, and whenever possible diagnosis should not be made on a single visit, and if possible and available the diagnosis of hypertension should be confirmed by out of office BP measurement. এটা আসলে আমাদের অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, but recommendation is there. Next slide. The BP measurement এর ক্ষেত্রে prerequisite একটা well calibrated মেশিন, এবং যেটা আর্ম কভার করবে 80% অফ দা আর্ম কভার করবে। নেক্সট স্লাইড। আমরা জানি এখানে বিপি কাপ গুলো দেখানো হয়েছে। আমাদের যে অ্যাডাল্ট, মোস্ট অফ দ্য অ্যাডাল্ট অবশ্যই আমাদের অ্যাডাল্ট কাপ যেটা 16 to 30 এটাতে হয়, কিন্তু মনে রাখতে হবে অনেক পেশেন্টই আমরা পাই ওভারওয়েট অথবা ওবিস, এদের ক্ষেত্রে 36 অথবা 42 সাইজের কাপ ইউজ করার চিন্তা আমাদের রাখা উচিত, কারণ কাপ কিন্তু আর্মের 80%
ব্লাডারটা 80% কভার করা উচিত এবং কাফ কিন্তু প্রপার সাইজের না হলে আমরা বিপি মেজারমেন্টে রং রিডিং পাওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট, এবং বিপি মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাকুরেট ডায়াগনোসিস করতে হলে অ্যাকুরেট মেজারমেন্ট প্রয়োজন। সেক্ষেত্রে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে বিপি মেজার করতে হবে, এগুলো আমাদের একটু সবাই জানি, তারপর একটু রিক্যাপিচুলেট করি যে সিটিং পজিশনে বিপি মাপতে হবে উইথ ব্যাক সাপোর্টেড, আর্ম শুড বি বেয়ার এন্ড সাপোর্টেড, কাফ সাইজ অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, মিডল অফ দ্য কাফ হার্ট লেভেলে থাকতে হবে, লোয়ার রিজ অফ কাফ শুড বি 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য এলবো ক্রিজ, এবং যখন বিপি মাপাবে তখন কথা বলা যাবে না, ডু নট টক অর মুভ, legs should be uncrossed and legs should be freely flat on the floor. Next, তাহলে স্ক্রিনিং এন্ড ডায়াগনোসিসের জন্য বিপি আমরা যদি নরমাল বিপি পাই অর্থাৎ 120 to 190 বা 80 to 84 পাই তাহলে পেশেন্টকে নরমাল বিপি বলবো, এবং যদি হাই নরমাল বিপি পাই অর্থাৎ 130 to 139 or ডায়াস্টোলিক বিপি 85 to 89 তাহলে এটাকে মাস্ক হাইপারটেনশন আছে কিনা এটা দেখতে হবে। আউট অফ অফিস বিপি মেজারমেন্টের যদি সুযোগ থাকে সেটা করার চেষ্টা করতে হবে, এবং সেটা যদি নরমাল থাকে তারপরও অ্যানুয়ালি পেশেন্টকে ব্লাড প্রেশার মেজারমেন্ট রিপিট করতে হবে। আর পেশেন্টের যদি ব্লাড প্রেশার আমরা 140 or 90 এর উপরে পাই তাহলে রিপিট ভিজিট করে অফিস বিপি মেজারমেন্টের মাধ্যমে এটা কনফার্ম করতে হবে, অথবা আউট অফ অফিস বিপি মেজারমেন্টের মাধ্যমে হোম বিপি মনিটরিং অথবা অ্যাম্বুলেটরি মনিটরিং এর মাধ্যমে এটা কনফার্ম করতে হবে। নেক্সট, এবং বিপি মেজারমেন্টের সাথে সাথে পেশেন্টের সিবি রিস্ক ইভালুয়েশন করতে হবে। আমরা জানি মোর দেন 50% অফ হাইপারটেনসিভ পেশেন্টস হ্যাভ এডিশনাল কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, most commonly metabolic syndrome, type 2 diabetes, lipid disorders and increased uric acid. CV risk assessment is important and should be assessed in all hypertensive patients. Consider increased risk with chronic inflammatory disease, COPD, psychiatric disorder and psychosocial stressors. Next, তাহলে হাউ টু ইভালুয়েট সিবি রিস্ক ইন হাইপারটেনশন। ফার্স্ট হচ্ছে ডেমোগ্রাফিক এবং বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো পেশেন্টের দেখতে হবে। ক্লাসিক্যাল সিবি রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ওভারওয়েট আর ওবেস কিনা, ফ্যামিলি হিস্ট্রি অর প্রিম্যাচিউর হিস্ট্রি অফ সিবিডি আছে কিনা, আর্লি অনসেট হাইপারটেনশন আছে কিনা, আর্লি অনসেট মেনোপজ, সেডেন্টারি লাইফস্টাইল, সাইকোসোশ্যাল এন্ড সোশিওইকোনমিক ফ্যাক্টরস, এগুলো দেখতে হবে। একই সাথে আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ রয়েছে কিনা, আর্টেরিয়াল স্টিফেনিং আছে কিনা, ইসিজি এবং ইকোটোগ্রাফি করে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি রয়েছে কিনা, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া অর এলিভেটেড অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও আছে কিনা, মডারেট সিকেডি উইথ ইজিএফআর এর অ্যাসেস করতে হবে, অ্যাঙ্কেল ব্র্যাকেল ইনডেক্স দেখতে হবে, এবং রেটিনোপ্যাথি রয়েছে কিনা, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি রয়েছে কিনা সেটা দেখতে হবে। এক্সামিনেশন মাধ্যমে এই অ্যাসিম্পটোমেটিক হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ আর রয়েছে কিনা সেটা দেখতে হবে। একই সাথে পেশেন্টের এস্টাবলিশড কোনো কার্ডিওভাস্কুলার রেনাল ডিজিজ রয়েছে কিনা, যেমন স্ট্রোক, coronary artery disease, peripheral artery disease, heart failure, atrial fibrillation or CKD রয়েছে কিনা এটা দেখতে হবে। নেক্সট, এটা হচ্ছে ESC proposed risk evaluation with the risk factors। সম্ভব হলে পেশেন্ট এই রিস্ক ফ্যাক্টর ইভালুয়েশনের মাধ্যমে হাইপারটেনসিভ পেশেন্ট কোন গ্রুপ অফ রিস্কে পড়ে সেটা দেখতে হবে এবং তারপর ট্রিট করার চেষ্টা করতে হবে। নেক্সট, সো হাইপারটেনশন। নেক্সট, এখানে করতে হবে যে হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ দেখার জন্য সিরিয়াল মেজারমেন্ট অফ বিপি অনেক সময় ইফেক্টিভ। তো ডায়াগনোসিস এবং সিবি রিস্ক অ্যাসেসমেন্টের পরে এবার আমরা বিপি কন্ট্রোল করার জন্য কি করব, কম্বিনেশন স্ট্র্যাটেজি নিতে হবে। এখানে লাইফস্টাইল ইন্টারভেনশন বা নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন করতে হবে ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে। এরপর কম্বিনেশন ড্রাগ থেরাপি কি করতে হবে, এবং প্রয়োজন হলে বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস বেসড প্রসিডিউরে যেতে হবে, অর্থাৎ যেমন রিনাল ডিনার্ভেশন। নেক্সট, বিপি লোয়ারিং ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এটা আমরা বলছি যে হাই নরমাল বিপি যদি হয় তাদের ক্ষেত্রে লাইফস্টাইল অ্যাডভাইস দিব, এবং ড্রাগ ট্রিটমেন্ট কনসিডার করব শুধুমাত্র পেশেন্ট যদি হাই রিস্ক থাকে অথবা পেশেন্টের যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে। গ্রেড 1 হাইপারটেনশন পেশেন্টকে লাইফস্টাইল অ্যাডভাইস দিব এবং ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব যদি হাই রিস্ক অথবা ভেরি হাই রিস্ক পেশেন্ট হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, রেনাল ড্যামেজ থাকে অথবা হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ থাকে। আর গ্রেড 2 হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে ইমিডিয়েটলি ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব উইথ লাইফস্টাইল অ্যাডভাইস, এবং এইম করব যে কুইকলি অর্থাৎ উইদিন 3 মান্থসের মধ্যে যেন বিপি কন্ট্রোল করা হয়। আর যদি হাইপারটেনসিভ আর্জেন্সি অথবা ক্রাইসিস থাকে তাহলে ইমিডিয়েট ড্রাগ ট্রিটমেন্ট এবং বিপি কন্ট্রোলের জন্য মেজার নিতে হবে। নেক্সট, এখন আমরা আসি যে লাইফস্টাইল ইন্টারভেনশনের মধ্যে বা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি কি করতে পারবে। এখানে আমরা যেগুলো বলছি যে ফার্স্ট অফ অল ইট হেলদি ইটিং, অর্থাৎ কি করতে হবে, ড্যাশ টাইপ অফ প্যাটার্ন যদি খাওয়া যায় সেটা সবচেয়ে ভালো। ইনক্রিজ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, লো ফ্যাট এন্ড ডেইরি, এন্ড এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ। এটা আমরা বলা হচ্ছে যে 30 to 150 মিনিটস পার উইক।
এবং যাদের ওভারওয়েট আছে ওয়েট লুজ করতে হবে। BMI শুড বি 18 to 24 and limit salt and caffeine intake, stop smoking and reduced alcohol consumption. এটা হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টের গুলো মেইন ব্লকগুলো। 6টা ব্লকে: হেলদি ইটিং, এক্সারসাইজ, ওয়েট লস, লিমিট সল্ট এন্ড ক্যাফেইন ইনটেক, স্টপ স্মোকিং, মডারেট অ্যালকোহল কনজাম্পশন। নেক্সট, এখানে দেখানো হয়েছে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা কতটুকু রেজাল্ট পেতে পারি। ওয়েট রিডাকশন, এভরি 10 কেজি ওয়েট রিডাকশনের মধ্যে জন্য সিস্টোলিক ব্লাড প্রেসার কিন্তু 5 to 20 মিলিমিটার রিডাকশন হতে পারে। এবং যদি ড্যাশ ইটিং প্যাটার্ন প্রপারলি অ্যাডপ্ট করা যায় তাহলে 8 to 14 মিলিমিটার মার্কারি পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেসার রিডিউস করা সম্ভব। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে যদি 30 মিনিট পার ডে ওয়াক করা যায় তাহলে 4 to 9 মিলিমিটার অফ মার্কারি বিপি রিডাকশন করা সম্ভব। নেক্সট, ডায়েটের কথা বলা হচ্ছে ড্যাশ ডায়েট। এটা নেটে খুব ইজিলি পাওয়া যায়। আমি জাস্ট এখানে যেটা বলতে চাচ্ছি, ড্যাশ ডায়েটের মধ্যে ইন ডিটেইল না, জাস্ট খাওয়া যাবে বা বেশি খেতে হবে ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেইনস, ফ্যাট ফ্রি অর লো ফ্যাট ডায়েরি, ফিশ, পোল্ট্রি খাওয়া যেতে পারে, বিনস, নাটস এন্ড সিডস এন্ড ভেজিটেবল অয়েলস। এবং লিমিট করতে হবে ফ্যাটি মিলস, ফুল ফ্যাট ডেইরি, সুগার এন্ড সুইটেন্ড বেভারেজ এন্ড সুইটস। দেন নেক্সট, এখানে হচ্ছে ড্যাশ ডায়েট হাইপারটেনশনের জন্য 1800 কিলোক্যালোরি একটা চার্ট দেখানো হয়েছে। কখন কি খাবেন: 11 AM এ ফ্রুটস, 1 PM এ ব্রেড এন্ড ভেজিটেবলস, 4 PM এ হচ্ছে স্যুপ, 8 PM এ জাস্ট কিছু হোল গ্রেইন এন্ড 9 AM এ হচ্ছে মিল্ক এন্ড সাম গ্রেইন। টোটাল ফ্যাট এবং ক্যালসিয়াম, সোডিয়াম, কার্বোহাইড্রেট ইনটেক এখানে দেখানো হয়েছে ড্যাশ ডায়েট প্যাটার্নে। নেক্সট, আমরা জানি যে সোডিয়াম ইনটেক করা হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম ইনটেক কমাতে হবে। এখানে বিভিন্ন আছে, ট্রান্সলেট এবং অন টার্গেট স্টেজ অনুযায়ী খুব সোডিয়াম খুব কম ইনটেক করলেও দেখা যাচ্ছে যে সমস্যা। এটা মনে হচ্ছে যেন যে শেপ প্যাটার্ন। সোডিয়াম ইনটেক শুড বি ইন 4 to 5 গ্রাম। নেক্সট, এবং হাই পটাশিয়াম ইনটেক ক্যান রিডিউস বিপি। সো হাই পটাশিয়াম যেগুলোতে আছে এগুলো করতে হবে। এবং যেসব ফুড অ্যাভয়েড করতে হবে এর মধ্যে হচ্ছে টেবল সল্ট, মনোসোডিয়াম মোনোসোডিয়াম গ্লুটামেট, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, ফ্রাইড ফুডস এবং অ্যালকোহল। এবং সল্ট প্রিজার্ভড ফুড যেমন পিকলস এন্ড ক্যান ফুড, কেচাপ, সসেস, মিক্সেস এন্ড রেডি টু ইট ফুড এগুলো কমাইতে হবে। হাইলি সল্টেড ফুড যেমন পটাটো চিপস, চিজ, পিনাট বাটার, সল্টেড বাটার, পাপড় এগুলো খাওয়া কমাইতে হবে। বিস্কিট, ব্রেডস এন্ড পেস্ট্রিজ এগুলো একটু কমাইতে হবে। নেক্সট, তাহলে ডায়েটারি ম্যানেজমেন্ট করা সত্ত্বেও মোস্ট অফ দ্য পেশেন্টস উইথ হাইপারটেনশন উইল রিকোয়ার ড্রাগ ট্রিটমেন্ট। আমাদের অধিকাংশ পেশেন্ট যে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য ড্রাগ ট্রিটমেন্টের প্রয়োজন হয়। 5 main classes of drugs are used nowadays in hypertension management. They are mainly RAS inhibitors, AC inhibitors and angiotensin receptor blockers, calcium channel blockers, beta blockers and diuretics. Diuretics especially thiazide and thiazide-like diuretics such as chlorothalidone and indapamide. Next, এখন আমরা যদি ব্যাক লুকিং করি বিভিন্ন মেটা অ্যানালাইসিস দেখি যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ক্লাসের মধ্যে কোন ড্রাগ ক্লাস ইউজ করলে কার্ডিওভাস্কুলার আউটকাম বেটার হয়। এখানে অনেকগুলো মেটা অ্যানালাইসিস আউটকাম দেখানো হয়েছে এবং কম্প্যারিজন দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার আউটকাম এর ক্ষেত্রে ডায়ুরেটিক, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার and RAS inhibitors, that is AC inhibitor and ARB, they became the frontliner and beta blocker পিছনে পড়ে গেছে। এখানে যে কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিটা ব্লকারের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার আউটকাম খারাপ হচ্ছে, এজন্য ফার্স্ট লাইন ইয়েতে বিটা ব্লকার কিন্তু নেই। নেক্সট, তো সেজন্য এখনকার কোর ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফর আনকমপ্লিকেটেড হাইপারটেনশনের ক্ষেত্রে বলা হচ্ছে ইনিশিয়ালি যে কোনো পেশেন্ট হাইপারটেনশন ডায়াগনোসিস হলে it should be a RAS blocker, that is AC inhibitor or ARB plus CCB and or CCB অথবা ডায়াবেটিক একটা কম্বিনেশন ইউজ করতে হবে। মনোথেরাপি কনসিডার করার কথা বলা হয় না, শুধুমাত্র তাদের ক্ষেত্রে মনোথেরাপি কনসিডার তাদের লো রিস্ক গ্রেড 1 হাইপারটেনশন অর ইন ভেরি ওল্ড অর ভেরি ফ্রেইল। এবং স্টেপ 2 তে যখন আপনি AC ইনহিবিটর এবং ARB এর সাথে CCB বা ডায়াবেটিক কম্বিনেশন ইউজ করবেন, স্টেপ 2 তে ট্রিপল কম্বিনেশন অর্থাৎ AC inhibitor or ARB plus CCB plus diabetic. And this core algorithm is appropriate for hypertension mediated organ damage, cerebrovascular disease, diabetes or peripheral artery disease. সব ধরনের পেশেন্টের ক্ষেত্রেই এই কোর অ্যালগরিদম, কোর ড্রাগ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ইজ অ্যাপ্লিকেবল। নেক্সট, এটা হচ্ছে পসিবল কম্বিনেশন গুলো। নেক্সট, তো
এখন সব গাইডলাইনেই ম্যাক্সিমাম গাইডলাইন বলছে যে সিঙ্গেল পিল কম্বিনেশন, আপনি কম্বিনেশন ড্রাগ শুরু করবেন এন্ড ইট শুড বি ইন সিঙ্গেল পিল। দুই ড্রাগ কম্বিনেশন দেওয়ার চাইতে সিঙ্গেল পিলে যাওয়া যায়। কেন সিঙ্গেল পিলে? কারণ ইমপ্রুভ বিপি লোয়ারিং এফিকাসি ফর অ্যাচিভিং বিপি গোল, ইট ইনক্রিজ দ্য স্পিড অফ অ্যাচিভিং বিপি গোল এন্ড থেরাপিউটিক ইনার্সি ওভারকাম করতে পারে এন্ড ভ্যারিয়েবিলিটি ইন বিপি রেসপন্স কমাতে পারে। নেক্সট, এখানে দেখা যাচ্ছে যে কম্বিনেশন স্টাডি, আপনি মনোথেরাপি দেওয়ার চাইতে কম্বিনেশন স্টাডি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে পেশেন্ট বেশি বেশি পরিমাণে বিপি টার্গেট বিপি অ্যাচিভ করতে পারে। এটা কম্বিনেশন থেরাপির সাথে মনোথেরাপির একটা স্টাডি। আমরা জানি যে আমরা কিছু কিছু ডিজিজ যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে বলা হয় মনোথেরাপি হাইয়েস্ট ডোজে গিয়ে তারপর কম্বিনেশন ইউজ করার জন্য, কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে এটা স্টাডি ফাইন্ডিংস অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি কম্বিনেশন ড্রাগ ইউজ করা উচিত এবং সেটা শুড বি ইন সিঙ্গেল পিল কম্বিনেশন। নেক্সট, এটা একটা মেটা অ্যানালাইসিস যেখানে দেখা যাচ্ছে যে তিনটে মেটা অ্যানালাইসিস এখানে দেখানো হয়েছে। সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, কমপ্লায়েন্স, পারসিস্টেন্স, বিপি কন্ট্রোল এন্ড সেফটি অ্যাসোসিয়েটেড উইথ ফিক্সড ড্রাগ কম্বিনেশন কম্পারিজন টু দেয়ার ফ্রি ড্রাগ কম্পোনেন্ট। ফ্রি ড্রাগের সাথে ফিক্সড ড্রাগ কম্বিনেশনের একটা কম্পেয়ার করেছে এবং দেখা গেছে দ্য ইউজ অফ অ্যান ফিক্সড ড্রাগ কম্বিনেশন অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য ইকুইভ্যালেন্ট ফ্রি ড্রাগ কম্বিনেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ 30% ইনক্রিজ ইন অ্যাচিভিং বিপি গোল। অর্থাৎ আপনি যদি ফিক্সড ড্রাগ কম্বিনেশন ইউজ করেন, একই জিনিস যদি দুইটা আলাদা আলাদা করে দেন তাহলে 30% ক্ষেত্রে কম্বিনেশনের টার্গেট বিপি অ্যাচিভ করার সম্ভাবনা বেড়ে যাবে। নেক্সট, তাহলে কার্ডিওভাস্কুলার আউটকামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ডাটাতে যে ইনিশিয়ালি যদি আমরা সিঙ্গেল পিল কম্বিনেশন ইউজ করি যেটা কার্ডিওভাস্কুলার ইভেন্ট রিডিউস করবে। এটা এনি সিভিয়ার ইভেন্ট, ইসকেমিক হার্ট ডিজিজ, সেরিব্রাসকুলার ডিজিজ, হার্ট ফেলিউর সবগুলোর ক্ষেত্রেই সত্য। প্রায় 44,000 পেশেন্টের উপর স্টাডি করে ইতালি লম্বার্ডি রিজনে এই স্টাডিটা পাবলিশ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল পিল কম্বিনেশন ইউজ করলে সব ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমে আসে। নেক্সট, তাহলে সিঙ্গেল পিল ইউজ করব, একটা তো আমরা সিসিবি ইউজ করব বা ডায়াবেটিক ইউজ করব, আর পাশে রাস ইনহিবিটর মধ্যে কোনটা ইউজ করব, এসি ইনহিবিটর নাকি এআরবি? নেক্সট, এখানে একটা ট্রায়াল যেটা খুব ল্যান্ডমার্ক ট্রায়াল অন টার্গেট স্টাডি, এখানে একটা এসি ইনহিবিটর এবং এআরবি সরাসরি কম্পেয়ার করা হয়েছে। আর এভাবে কোনো স্টাডি আমি খুঁজে পাইনি যেটা সরাসরি এসি ইনহিবিটরের সাথে এআরবি কম্প্যারিজন করেছে। এখানে দেখা যাচ্ছে যে ইন দ্য লং ফলো আপে এসি ইনহিবিটর এবং এআরবির নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। কার্ডিওভাস্কুলার মরবিডিটি এবং মর্টালিটির ক্ষেত্রে এআরবি দ্যাট ইজ টেলমিসার্টান এবং এসি ইনহিবিটর দ্যাট ইজ রেমিপ্রিল ইজ মোর অর লেস সিমিলার। নেক্সট, তাহলে এসি ইনহিবিটর এবং এআরবি, প্রিভিয়াস স্লাইড প্লিজ। এসি ইনহিবিটর এর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ইভেন্ট যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে নো ডিফারেন্স বিটুইন এসি ইনহিবিটরস এন্ড এআরবিটিস। বিভিন্ন মেটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এসি ইনহিবিটর এবং এআরবির ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ইভেন্টস মোর অর লেস সেম, বাট সাইড ইফেক্টস এর ক্ষেত্রে করলে দেখা যাচ্ছে যে দেয়ার ইজ লোয়ার রেট ইন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এসি ইনহিবিটরের সাইড ইফেক্ট রেট একটু বেশি, সেই ক্ষেত্রে এআরবির ক্ষেত্রে একটু কম। নেক্সট, হ্যাঁ, এবং আমরা যদি করি, এখানে একটা স্টাডি দেখানো হচ্ছে প্লাসেবোর সাথে যে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার পরে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ডায়াবেটিকের সাথে এখানে স্ট্যান্ডার্ড কম্পারিজন করা হয়েছে। দেখা যাচ্ছে যে বিটা ব্লকার প্লাসেবোর চাইতে বেশি পরিমাণে অর্থাৎ হ্যাজার্ড রেশিও বেশি, ডায়াবেটিস করার সম্ভাবনা বেশি, হোয়ারেজ এআরবি, এসি ইনহিবিটর এবং সিসিবি প্লাসেবোর চাইতে কম। এর মধ্যে এআরবি হচ্ছে লিস্ট অডস রেশিও সবচেয়ে কম এআরবির ক্ষেত্রে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এআরবি ইউজ করলে সবচেয়ে কম। নেক্সট, এখানে একটা স্টাডি করা হয়েছে যেটা এখানে এআরবির সাথে সিসিবির কম্বিনেশন এবং এআরবির সাথে হাইড্রোক্লোরোথায়াজিনের কম্বিনেশন দেখানো হচ্ছে এবং দেখা গেছে যে এআরবি এবং সিসিবি এখানে ইউজ করা হয়েছিল অ্যামলোডিপিন এবং ওলবিসার্টান। এই কম্বিনেশন এআরবি এবং হাইড্রোক্লোরোথায়াজিন কম্বিনেশনের চাইতে কম ক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করেছে। নেক্সট, এবং এআরবি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে কম্বিনেশন ইউজ করা হয় তাহলে সিসিবির কারণে যে পেরিফেরাল ইডিমা হওয়ার চান্স থাকে সেটা এআরবি কি করতে পারে, মিনিমাইজ করতে পারে। সেজন্য এআরবি এবং সিসিবি কম্বিনেশনে ইডিমা হওয়ার চান্স ইজ লিস্ট। নেক্সট, দেখা যাচ্ছে যে আমরা যদি কম্বিনেশন ইউজ করি তাহলে মনোথেরাপির ক্ষেত্রে সব ক্ষেত্রেই মনোথেরাপির চাইতে কম্বিনেশন ট্রিটমেন্টে অ্যাডহেরেন্স রেটটা বেড়ে যাবে।
তাই এই ক্ষেত্রে কম্বিনেশন থেরাপি ইউজ করা সব ক্ষেত্রে অ্যাডভোকেট করা হয়। নেক্সট এই সব মিলিয়ে এই জন্য 2020 ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন প্র্যাকটিস গাইডলাইনে কোর ড্রাগ ট্রিটমেন্ট যে স্টেপ 1 এ বলা হয়েছে ডুয়েল লো ডোজ কম্বিনেশন ইউজ করার জন্য, এবং এটা শুড বি A প্লাস C, অর্থাৎ রাস ব্লকার এসি ইনহিবিটর ARB প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং স্টেপ 2 তে হচ্ছে লো ডোজের জায়গায় ফুল ডোজ কম্বিনেশন A প্লাস C, এবং স্টেপ 3 তে গিয়ে আপনি সাথে এক ডায়ুরেটিক অ্যাড করবেন, এসি ইনহিবিটর ARB প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডায়ুরেটিক্স। এবং যদি এরপরও পেশেন্ট টার্গেট বিপি অ্যাচিভ করতে না পারে তাহলে স্পাইনোলকটেন অ্যাড করা যেতে পারে, তবে ইজিএফআর এবং খেয়াল করতে হবে। শুধুমাত্র মনোথেরাপি ইন লো রিস্ক গ্রেড 1 হাইপারটেনশন অর ভেরি ওল্ড পিপলের ক্ষেত্রে মনোথেরাপি ইউজ করবেন। এবং যদি কোনো পেশেন্টের প্রিভিয়াস সিসিবি ইনটলারেন্স থাকে অথবা হার্ট ফেলিওর থাকার সম্ভাবনা থাকে, ভেরি এল্ডারলি হয়, সেক্ষেত্রে এসি ইনহিবিটরের সাথে ডায়ুরেটিকের কম্বিনেশন কনসিডার করতে পারেন। এবং ব্ল্যাক পেশেন্টদের ক্ষেত্রে এসি ইনহিবিটর অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডায়ুরেটিক কম্বিনেশন চিন্তা করা যেতে পারে। নেক্সট এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কম্বিনেশন স্টাডি, কম্বিনেশন ড্রাগ বা সিঙ্গেল পিল কম্বিনেশন ইজ বেটার দেন আলাদা আলাদা করে আমরা দুটো ড্রাগ দেওয়া চাইতে বা সিঙ্গেল ড্রাগের চাইতে। এখানে আরেকটা মজার স্টাডি, এটা আসলে বেশ আগেই শ্রীলঙ্কাতে 11 আরবান ক্লিনিক্সে এটা করা হয়েছিল। এখানে পেশেন্টদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে কম্পারিজনে সেম প্রায় 700 পেশেন্টের উপর স্টাডি করা হয়েছে, ট্রিপল পিল থেরাপি দেওয়া হয়েছে। এখানে লো ডোজে 3টা ড্রাগ কম্বাইন করা হয়েছে, একটা হচ্ছে টেলমিসার্টান লো ডোজে 20 মিলিগ্রাম, 2.5 মিলিগ্রাম অ্যামলোডিপিন এবং 12.5 মিলিগ্রাম ক্লোথ্যালিডন। এবং এদের ক্ষেত্রে বিপি টার্গেট বিপি অ্যাচিভের দেখা হয়েছে। দেখা যাচ্ছে যে ট্রিপল পিল কম্বিনেশন করার ক্ষেত্রে লো ডোজ ট্রিপল পিল কম্বিনেশনে 221 পেশেন্ট অর্থাৎ 70% পেশেন্ট টার্গেট বিপি অ্যাচিভ করেছে উইদিন 6 মান্থস। এটা ছিল প্রাইমারি আউটকাম। এবং ইউজুয়াল কেয়ারে 120 পেশেন্ট অর্থাৎ 55%। অর্থাৎ আমরা যদি ট্রিপল পিল কম্বিনেশন ইনিশিয়ালি ট্রিপল লো ডোজ কম্বিনেশন ইউজ করি তাহলে টার্গেট বিপি কুইকলি অ্যাচিভ করার সম্ভাবনা আরো বেড়ে যাবে। পসিবলি এই স্টাডির পরে আমার মনে হচ্ছে ইন ফিউচার আমরা সম্ভবত ডুয়েল লো ডোজ কম্বিনেশনের জায়গায় ট্রিপল লো ডোজ কম্বিনেশনের রিকমেন্ডেশনও পেয়ে যেতে পারি। নেক্সট প্লিজ। নেক্সট মিস্টার শাহরিয়ার। নেক্সট। ওকে স্যার আমি নেক্সট স্লাইড দিয়েছি স্যার, আপনি আপনার এন্ডে মনে হয় স্যার একটু এখন দেখতে পাচ্ছেন স্যার? দেখেছি, ঠিক আছে। না এটা ঠিক ছিল। ওকে, তাহলে রিজনস ফর পুয়ার বিপি কন্ট্রোল, কি কি কারণে আমরা বিপি কন্ট্রোল অ্যাচিভ করতে পারিনি, যেসব কারণ রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে পেশেন্ট নন অ্যাডারেন্স। এটা আমি প্রথমেই বলেছি যে মোস্ট অফ দ্য পেশেন্টস আর নট কমপ্লাইড উইথ অ্যান্টিহাইপারটেনসিভ ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল কমপ্লাসেন্সি, অনলি 1 out of 6 আনকন্ট্রোলড পেশেন্ট এক্সপেরিয়েন্স ইন্টেন্সিফিকেশন অফ ড্রাগ ডিজাইন। আমরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু রিল্যাক্স থাকি, পেশেন্টের ব্লাড প্রেশার ট্রিটমেন্ট ইন্টেন্সিফিকেশনটা প্রপারলি করা হয় না, ফিজিশিয়ান ইনার্শিয়া। আর third one is unhealthy lifestyle. Patient is avoid exercise, weight loss or modify salt and alcohol intake. And disparities in care is also socioeconomic status, access to medical health facilities and regular visit is also responsible. Next. So medication adherence এর জন্য যেসব ফ্যাক্টরগুলো আমাদেরকে ট্রিট করতে হবে এগুলো হচ্ছে সোশিওইকোনমিক ফ্যাক্টর, হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড ফ্যাক্টর, কনকমিটেন্ট ইলনেস, থেরাপি রিলেটেড ফ্যাক্টর এন্ড পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। নেক্সট। আমার এখানে স্লাইড চেঞ্জ হয় নাই। ওকে, সো হাউ ডু উই ক্যান ইমপ্রুভ বিপি কন্ট্রোল ইন ট্রিটেড পেশেন্ট। আমাদের এখানে মনে রাখতে হবে যে এফিকেসি ইজ নট দ্য মেজর লিমিটেশন, মোস্ট অফ দ্য ড্রাগ আর ইফেক্টিভ ইন কন্ট্রোলিং হাইপারটেনশন। তাহলে মেইন হচ্ছে ট্রিটমেন্ট ইনার্শিয়া, ওয়ান অফ দ্য আমি যেটা বলছি যে ফিজিশিয়ান ট্রিটমেন্ট ইনার্শিয়া, পেশেন্ট ট্রিটমেন্ট ইনার্শিয়া, এটা আমাদের কি করতে হবে, প্রপারলি পেশেন্টকে ফলো আপ করতে হবে এবং ট্রিটমেন্ট ইন্টেন্সিফিকেশন করতে হবে। ইফেক্ট অফ অ্যাডারেন্স ইজ ইম্পর্টেন্ট, পেশেন্ট প্রপারলি অ্যাডারেন্ট থাকছে কিনা, ড্রাগ ইনটেক করছে কিনা এটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে। And there is insufficient use of combination. আমরা অনেক ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করি না, দেখা যাচ্ছে একটা পেশেন্ট 3টা-4টা অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে, যে ক্ষেত্রে পেশেন্টের অ্যাডারেন্স কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব ফিক্সড ড্রাগ কম্বিনেশন ইউজ করার। এন্ড কারেন্ট স্ট্র্যাটেজি মে বি কমপ্লেক্স, এটা আমি বলছি যে বর্তমান স্ট্র্যাটেজিগুলো অনেক কমপ্লেক্স, আরো অনেক সিম্পলিফাইড ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের যদি তৈরি করা যায়, এটা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যেভাবেই হোক, যদি আরো সিম্পল
স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা যায় তাহলে সম্ভবত বিপি কন্ট্রোল আমরা আরো বাড়াইতে পারবো। নেক্সট, সো বিপি কন্ট্রোলের জন্য আমরা বলছি যে এসপিসি ফর দ্য মেজরিটি এনকারেজ দ্য ইউজ অফ কম্বিনেশন থেরাপি ইন মোস্ট পেশেন্ট স্পেশালি আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। শাহরিয়ার স্যারকে একটা ফোন দেন, আমার মনে হয় স্যার বোধহয় ড্রপ করেছেন কোনো কারণে। জি, কল দিয়েছি। ডিয়ার অডিয়েন্স, নাজমুল স্যার আবার রিকানেক্ট করার ট্রাই করছেন, ওনার এন্ডে একটু প্রবলেম হয়েছে, আমরা একটু কাইন্ডলি একটু ওয়েট করি। শাহরিয়ার সাহেব আমি স্লাইড দেখতে পাচ্ছি না। জি স্যার, আমি আবার শেয়ার করছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ। So SPC for the majority, SPC and adherence and treatment algorithm. Follow a treatment algorithm that is simple, applies to all patients and is pragmatic with the use of SPC therapy as initial therapy for most patients. Next. Now hypertensive crisis. আমরা hypertensive crisis বলছি ব্লাড প্রেসার যদি সিস্টোলিক ব্লাড প্রেসার more than 180 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যদি more than 110 to 120 মিলিমিটার কাটিয়ে হয় and it is reproducible on multiple measurement with an accurate device, তাহলে এটাকে বলা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিসের পেশেন্ট পেলে আমরা প্রথমে যেটা করতে হবে, আর দেয়ার অফ ফাইন্ডিংস অফ এনি অ্যাকিউট অর্গান ড্যামেজ, ব্রেইনে অর্থাৎ স্ট্রোক বা ইন্টারসেরেব্রাল হেমোরেজ অথবা প্রেস পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম আছে কিনা, রেটিনাতে হেমোরেজ বা এক্সোডেট আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, তারপর লার্জ ভেসেলে অ্যাওর্টিক ডিসেকশনের কোনো পসিবিলিটি আছে কিনা, কিডনিতে অ্যাকিউট কিডনি ইনজুরি রয়েছে কিনা, মাইক্রোভাস্কুলার অ্যানজিওপ্যাথি আছে কিনা, এগুলো দেখতে হবে। যদি এগুলো স্যার আমরা আবারও আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। প্রবাবলি স্যার আবারও ডিসকানেক্টেড হয়ে গেছেন। হ্যালো, জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। কল ড্রপ হচ্ছে রিপিটেডলি, শেয়ারটা দেন। জি স্যার। ওকে, তাহলে যদি এই হাইপারটেনশন মিডিয়েটেড অর্গান ড্যামেজ পাওয়া যায়, এটাকে হাইপারটেনসিভ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে হবে। আর যদি এগুলো না পাওয়া যায় তাহলে পারসিস্টেন্ট এলিভেশন দেখতে হবে, যে 20 থেকে 30 মিনিট রেস্টের পর আবার দেখতে হবে। যদি পারসিস্টেন্ট এলিভেশন পাওয়া যায়
তাহলে দেখতে হবে যে পেশেন্টের যে সিমটম গুলো আছে এগুলোকে হাই ব্লাড প্রেশারের সাথে রিলেট করে কিনা। যদি রিলেট করে তাহলে এটা হাইপারটেনসিভ আর্জেন্সি এবং ইমিডিয়েটলি ট্রিট করতে হবে। আর যদি রিলেট না করে তাহলে এটাকে লং অ্যাক্টিং মেডিকেশনের মাধ্যমে ট্রিট করতে হবে। নেক্সট হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আমরা বলছি যে পেশেন্টের যদি সিমটমস অফ সিভিয়ার বিপি এলিভেশন থাকে এবং হাইপারটেনশন মেডিয়েটেড অ্যাকিউট অর্গান ড্যামেজ থাকে তাহলে আমরা এটাকে বলছি হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আর সেটা যদি না হতে তাহলে এটা শুধুমাত্র সিভিয়ারলি আনকন্ট্রোলড হাইপারটেনশন। হাইপারটেনসিভ ইমার্জেন্সি যদি থাকে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমরা কোনগুলোকে বলবো? একটা হচ্ছে ম্যালিগনেন্ট হাইপারটেনশন উইথ অর উইদাউট থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি অর অ্যাকিউট রেনাল ফেলিওর। সেকেন্ড হচ্ছে করোনারি ইসকেমিয়া অর থার্ড হচ্ছে অ্যাকিউট স্ট্রোক অর হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। ফোর্থ ওয়ান ইজ অ্যাকিউট অ্যাওর্টিক ডিজিজ, that is acute aneurysm rupture or acute dissection. Last one is eclampsia or severe preeclampsia or HELP syndrome. Next, হাইপারটেনসিভ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আমরা এখানে জাস্ট সংক্ষেপে কয়েকটা জিনিস দেখতে চাইবো যে ম্যালিগনেন্ট হাইপারটেনশন যদি হয় এক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে লেবেটালল, ফার্স্ট লাইন চয়েস হচ্ছে লেবেটালল অথবা নিকারডিপিন, আর অল্টারনেটিভ রয়েছে নাইট্রোক্লোসাইড অথবা ইউরাপিডিল। এবং এখানে কি করতে হবে, সেভারাল আওয়ার্স এর মধ্যে বিপিটা ইয়ে করতে হবে। টার্গেট হচ্ছে রিডিউস মিন আর্টেরিয়াল প্রেসার বাই 20 to 25%। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হয় যদি, তাহলে ইমিডিয়েটলি রিডিউস করতে হবে মিন আর্টেরিয়াল প্রেসার 20 to 25%। চয়েস অফ ড্রাগ হচ্ছে লেবেটালল এবং নিকারডিপিন, আর অল্টারনেটিভলি নাইট্রোক্লোসাইড ইউজ করা যেতে পারে। অ্যাকিউট করোনারি ইভেন্ট যদি হয় ইমিডিয়েটলি সিস্টোলিক ব্লাড প্রেসার রিডিউস করতে হবে লেস দেন 140। এক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে নাইট্রোগ্লিসারিন অথবা লেবেটালল, অল্টারনেটিভলি ইউরোপিডিল ইউজ করা যেতে পারে। অ্যাকিউট কার্ডিওজেনিক পালমোনারি এডিমার ক্ষেত্রে ইমিডিয়েটলি রিডিউস করতে হবে সিস্টোলিক ব্লাড প্রেসার, চয়েস অফ ড্রাগ হচ্ছে নাইট্রোগ্লিসারিন অথবা নাইট্রোক্লোসাইড, ইউরোপিডিল অল্টারনেটিভলি ইউজ করা যেতে পারে উইথ এ লুট বায়োটিক। অ্যাকিউট ডিসেকশনে ইমিডিয়েটলি সিস্টোলিক ব্লাড প্রেসার টার্গেট করতে হবে লেস দেন 120 তে নিয়ে আসার এবং হার্ট রেট লেস দেন 60 তে। এক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে স্মলল এন্ড নাইট্রোক্লোসাইড অর নাইট্রোগ্লিসারিন অথবা নিকারডিপিন, অল্টারনেটিভলি লেবেটালল ইউজ করা যেতে পারে। এবং যদি একলামশিয়া অথবা প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে লেবেটালল অর নিকারডিপিন এন্ড ম্যাগনেসিয়াম সালফেট, এবং কনসিডার করতে পারে অল্টারনেটিভলি ডেলিভারি। নেক্সট, এখন আসি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কখন বলছি? রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হচ্ছে যদি 3 অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ফুল ডোজে ইউজ করার পর, যাদের মধ্যে একটি অন্তত ডায়াবেটিক, ইউজ করার পরেও পেশেন্টের হাইপারটেনশন আমরা কন্ট্রোল করতে না পারি, সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তবে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন পেশেন্টকে বলার আগে ভালোভাবে ইভালুয়েট করতে হবে, কারণ রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের মধ্যে অনেকগুলো ফেলাসি রয়েছে। ফার্স্ট দেখতে হবে যে এটা কি সিউডো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কিনা। সিউডো রেজিস্ট্যান্ট মানে কি? দেখা যাচ্ছে আউট অফ অফিস বিপির মেজারমেন্ট করলে দেখা যাচ্ছে যে নরমাল থাকে, অফিস বিপিতে বেশি হতে থাকে। আবার অ্যাডহেরেন্সের ব্যাপার আছে, দেখা যাচ্ছে যে পেশেন্ট আসলে প্রপারলি, যদিও বলা হচ্ছে প্রপারলি ড্রাগ নিচ্ছে না, সেক্ষেত্রে এটাকে বলবো সিউডো রেজিস্ট্যান্স। অপটিমাইজ 3 ড্রাগ রেজিমেন্ট, দেখা যাচ্ছে যে 3টা ড্রাগ পাচ্ছে কিন্তু কোনোটাই ফুল ডোজে না বা প্রপার ডোজে না, সেক্ষেত্রে এটাকে আসলে আনকন্ট্রোল ব্লাড প্রেসার হিসেবে ট্রিট করতে হবে, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন নয়। প্রপারলি সবগুলো ড্রাগকে অপটিমাইজ বা ইন্টেনসিফিকেশন করতে হবে। এন্ড অ্যাসেস এন্ড ম্যানেজ সেকেন্ডারি কজেস। অনেক ক্ষেত্রে সেকেন্ডারি কজ যদি থাকে তাহলে এটাকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলা যাবে না, সেকেন্ডারি কজ ট্রিট করতে হবে। এখন কোমরবিডিটিস এবং কনফ্লিক্ট মেডিকেশন দেখতে হবে। সবগুলো ইয়ে করার পরও যদি পেশেন্টের ব্লাড প্রেসার স্টিল আনকন্ট্রোল থাকে, দেন পেশেন্টকে আমরা বলবো ট্রু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই ট্রু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন ম্যানেজের জন্য আমরা কি করতে হবে? যেটা করতে হবে, লাইফস্টাইল মেজার্স, ওয়েট লস এন্ড সল্ট ইনটেক ইয়ে করতে হবে, রিডাকশন করতে হবে, রেজিমেন্টটা অপটিমাইজ করতে হবে, এবং কনসিডার ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট ইফ পারসিস্টেন্ট টু ড্রাগ রেজিস্ট্যান্ট আফটার 6 months। কনসিডার চেঞ্জেস ইন ডায়াবেটিক একটা করতে হবে। লো ডোজ স্পাইরোলেকটন অ্যাড করা যেতে পারে যদি ইজিএফআর 45 এর বেশি থাকে। এবং কি করতে হবে, যদি সম্ভব না হয় তাহলে ডিভাইস বেস থেরাপির কথা চিন্তা করা যেতে পারে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে। নেক্সট স্লাইড। তাহলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি, প্রিভ্যালেন্স ইজ অ্যাবাউট 13% ইন দ্য অ্যাডাল্ট পপুলেশন। কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওল্ডার এজ, ওবেসিটি, ক্রনিক কিডনি ডিজিজ, ব্ল্যাক রেস এন্ড ডায়াবেটিস মেলাইটাস। Treatment target involves improving medical adherence, detection and correction of secondary hypertension, and addressing other patient risk factors. Treatment combines lifestyle changes and the sequential addition of antihypertensive drug. More evidence needed on the utility of device-based therapies. Next. Next, please.
স্লাইড চেঞ্জ হয়নি আমার এখানে। আমি চেঞ্জ করেছি স্যার, এখন কি দেখতে পাচ্ছেন স্যার? না, নেক্সট। হ্যাঁ, হয়েছে। তাহলে ভেরিয়াস ডিভাইস বেসড থেরাপি অলরেডি রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের জন্য ইমার্জ হয়েছে। এটা প্রিন্সিপালি টার্গেট করেছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন গুলো। এর মধ্যে রয়েছে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর স্টিমুলেশন ডিভাইস, রেনাল ডিনার্ভেশন ডিভাইস, এবি ফিস্টুলা ক্রিয়েশন ডিভাইস, and devices for endovascular carotid body modification by ultrasonic guided ablation. Next. Next. শাহরিয়ার সাহেব প্রবলেম করছে। নেক্সট, আমার ডিভাইসের এখানে চেঞ্জ হচ্ছে না। স্যার প্রবাবলি নেটওয়ার্কের কারণে স্যার আপনার এন্ডে একটু দেরিতে শো করছে। আচ্ছা, স্যার এখন কি দেখতে পাচ্ছেন স্যার? হুম, এখন কি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, রেনাল ডিনার্ভেশন, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর স্টিমুলেশন রয়েছে। ইকো হচ্ছে না? জি স্যার, ইকো হচ্ছে। আরএন প্রসিডিউরের প্রবলেমটা যে কোথায়? এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। না, কিন্তু ইকো হচ্ছে। স্যার ইকোটা আবার এখন স্যার আপনাকে এমনি কাছাকাছি স্যার অন্য কোনো ডিভাইস দিয়ে কি সামহাউ লগইন করা আছে স্যার? মোবাইল বা লগইন করা নেই। এখন ঠিক আছে? এখন ঠিক আছে স্যার। ওকে, রেনাল ডিনার্ভেশনে আসলে যেটা করা হচ্ছে, একটা ইলেকট্রোড ফিমোরাল আর্টারির মাধ্যমে একটা ইলেকট্রোড রেনাল ইয়ে করা হয়, এবং এটার মাধ্যমে তিনটা ভাবে করা যায়: রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে, আল্ট্রাসনিক বেজের মাধ্যমে এবং অ্যালকোহল বেজের মাধ্যমে। মোস্ট কমনলি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ক্যাথেটার একটা পেরি রেনাল আর্টারি এখানে দেওয়া হয়। নেক্সট, রেনাল ডিনার্ভেশন টার্গেটস দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা মডুলেট করে টোটাল বডি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি আমরা জানি যে ইনভলভ ইন দ্য ডেভেলপমেন্ট এন্ড প্রোগ্রেশন অফ হাইপারটেনশন এবং আদার কমন কমোরবিডিটিস। এবং রেনাল ডিনার্ভেশন কনসিস্ট অফ ইন্টারাপ্টিং দ্য অ্যাক্টিভিটি অফ এফারেন্ট এন্ড ইফারেন্ট সিম্প্যাথেটিক নার্ভস ইন দ্য পেরিভাস্কুলার স্পেস অফ দ্য রেনাল আর্টারিজ। রেনাল আর্টারি পেরিভাস্কুলার স্পেসে এই রেনাল ডিনার্ভেশন ডিভাইসটা দেওয়া হয়, এবং এর মাধ্যমে সেটা কি করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। Renal denervation reduces sympathetic influence on renal vascular resistance, renin release, and sodium reabsorption, resulting in a reduction in blood pressure. Next. Renal denervation efficacy, renal denervation depilloring efficacy originally reported by several observational studies and national and international registries. এর মধ্যে গ্লোবাল সিম্পলিসিটি রেজিস্ট্রি, যেটাতে প্রায় 2600 পেশেন্ট 196টা জায়গায় 45 কান্ট্রিজে 2.5 ইয়ার্স ধরে ফলো আপ করা হয়েছে, and they were treated with radio frequency renal denervation. Next, গ্লোবাল সিম্পলিসিটি রেজিস্ট্রিতে দেখা যাচ্ছে যে পেশেন্ট উইথ অর উইদাউট সিভিয়ার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন all achieve BP reduction with renal denervation device, both in office BP and ambulatory BP. Next, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন রেনাল ডিনার্ভেশন ডিভাইস দিয়ে স্পাইরাল হাইপারটেনশন অনমেড ট্রায়াল করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে 36 মান্থসে রেনাল ডিনার্ভেশনের মাধ্যমে বিপি রিডাকশন সব ক্ষেত্রেই
রেনাল ডিনার্ভেশন কন্ট্রোলের চাইতে। এটা শ্যাম কন্ট্রোল ট্রায়াল ছিল, সেখানে আরডিএন গ্রুপ দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসে বিপি রিডাকশন শ্যাম কন্ট্রোলের চাইতে অনেক ভালো করেছে। আর সাইড ইফেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরডিএন গ্রুপে 1 স্ট্রোক এন্ড 1 হাইপারটেনসিভ ক্রাইসিস, শ্যাম কন্ট্রোল গ্রুপে 1 ডেথ অফ আননোন কজ। নেক্সট। সো রেনাল ডিনার্ভেশন সম্পর্কে যেটা বলা যায় সেটা হচ্ছে রেনাল ডিনার্ভেশন ইজ এ মিনিমালি ইনভেসিভ ট্রিটমেন্ট অপশন ফর পেশেন্টস উইথ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। BP lowering efficacy of renal denervation is better than originally reported, and it appears to be safe with unanticipated side effects. Selecting the right patients who will benefit should be considered. Next. Next. After previous slide. Renal denervation conclusion বলতে চাই, based on several sham controlled clinical trial, RDN has demonstrated potential as an additive on top of antihypertension medication and lifestyle changes, or an alternative treatment for patients with hypertension. Further studies are ongoing to evaluate the efficacy and safety of this procedure. RDN is currently not approved in United States clinical guidelines, but has a class 3B recommendation in European guidelines. Recent position papers and consensus statement offer perspective on the individualization of treatment with RDN to achieve hypertension control through shared decision making with the patient and careful multidisciplinary team assessment. Next. Next slide. Next slide. দেখতে পাচ্ছি না স্যার, এখন দেখতে পাচ্ছেন স্যার? চেঞ্জ করেছি স্যার। না, হ্যাঁ দেখতে পাচ্ছি। So in summary, I want to say that hypertension, we know that hypertension is a major risk factor for cardiovascular diseases. There are two well-established strategies to lower BP, lifestyle interventions and drug treatment. Initial combination treatment is recommended for most patients with hypertension. Various device-based therapies have emerged principally targeted at the treatment of resistant hypertension. Patients and healthcare provider engagement is essential. Thank you. Thank you for patience hearing. Thank you very much, sir, for your wonderful, in-depth and elaborate presentation, sir. And now it's time for our panel discussion. We will hear from our expert panel of experts. So now I would like to invite at this point of time our panelist, Prof.Dr. Mohammad Hezbullah, sir, Professor of Medicine, Silet M.A.G. Osmani Medical College Hospital, Silet, to please share his opinion and comments regarding to this program. Thank you, Dr. Nazmul ke খুবই ইলাবোরেটলি হাইপারটেনশন নিয়ে প্রেজেন্টেশন করার জন্য। অ্যাকচুয়ালি নেটের প্রবলেমের জন্য এবং কমিউনিকেশনের প্রবলেমের জন্য একটু লেন্দি হয়ে গেছে, আদারওয়াইজ ওর মানে প্রেজেন্টেশনের কম্পোনেন্টগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমার মনে হয় যদি এটা আমরা সরাসরি অফলাইনে করতে পারতাম তাহলে আরো বেশি এনজয় করতে পারতাম। বারবার ইন্টারাপশন হওয়ার জন্য অনেকে হয়তো একটু ইরিটেটেড হয়ে গেছে বা একটু কনসেন্ট্রেশন ধরে রাখতে একটু সমস্যা হয়েছে। যাক, টপিকটা খুবই ইম্পর্টেন্ট, হাইপারটেনশন গ্লোবাল ক্রাইসিস। তার যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 10.8 মিলিয়ন পিপল আর ডাইং ফ্রম হাইপারটেনশন ইচ ইয়ার, এবং আমাদের ওয়ার্ল্ডে হাইপারটেনশনের যে ইনসিডেন্সটা দেখানো হয়েছে যে অ্যারাউন্ড 26% অফ দ্য গ্লোবাল পপুলেশন আর সাফারিং ফ্রম হাইপারটেনশন, যেটা আমাদের দেশে হয়তো অ্যাডাল্ট পার্সনে যেটা 20% বলা হয়েছে। তো এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলেশন তার মধ্যে 35% হয়তো তারা মানে হাইপারটেনশন আছে কিন্তু জানে না, বাকি 35% হাইপারটেনশন আছে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না, অনলি 30% হচ্ছে তারা ট্রিটমেন্ট পাচ্ছে। এবং আমাদের দেশে দেখা যাচ্ছে যে 20% অ্যাডাল্ট পার্সন যারা হাইপারটেনশনে ভুগছে তাদের মধ্যে 50% ডায়াগনোজড এজ আ হাইপারটেনশন, বাকি 50% নট ডায়াগনোজড, এবং যারা ডায়াগনোজ তাদের মধ্যে অনলি তাদের 50% মানে তারা হচ্ছে ড্রাগ পেয়ের কন্ট্রোলে আছে, বাকি 50% কন্ট্রোলে নাই। সুতরাং দেখা যাচ্ছে যে হাইপারটেনশনের অ্যাওয়ারনেসটা আমাদের খুবই জরুরি, এবং হাইপারটেনশন কন্ট্রোল এবং কিভাবে ম্যানেজ করতে হয় সেটার মানে লাইফ, বিশেষ করে নন ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টগুলা, সেগুলো আমাদের পেশেন্টদের
এডুকেট করার ব্যাপারে আমাদের আরো একটু বেশি সচেতন হওয়া দরকার। এখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা মানে রিসেন্টলি গত কয়েক বছর ধরে আমরা একটু উদ্যোগ দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস রোগীদের যেমন একটা ফরম্যাটেড বইয়ের মাধ্যমে চিকিৎসা করা হয় বিভিন্ন হসপিটাল বা ডায়াবেটিস হসপিটাল থেকে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও নন কমিউনিকেবল ডিজিজের যে সেক্টর আছে ওখান থেকে আমরা এনসিডির উইং এর মাধ্যমে থানা স্বাস্থ্য কমপ্লেক্স গুলাতে এনসিডির উইং চালু করা হয়েছে এবং ওখানে পেশেন্ট গুলাকে আমরা কম হলেও 2-3টা ড্রাগ রেগুলার বেসিসে দেওয়া হচ্ছে, যার ফলে পেশেন্ট গুলা যারা খুব গরিব রোগী যারা মার্কেট থেকে কিনতে পারে না তারা অন্তত রেগুলার বেসিসে ড্রাগ পাচ্ছে এবং এটা আমাদের জন্য একটা খুব গুড নিউজ এবং আশা করি এই সার্ভিসটা আরো ডেভেলপ হবে। আর এখানে যে কয়েকটা পয়েন্ট আলাপ হলো তার মধ্যে আমি জাস্ট 2-1টা পয়েন্ট রিপিট করবো কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে, সবাই এরপরে আরো কয়েকজন বলবেন। মাস্ক হাইপারটেনশন এবং হোয়াইট কোট হাইপারটেনশন নিয়ে ডক্টর নাজমুল এখানে বলেছেন। মাস্ক হাইপারটেনশন আসলে আমরা যেহেতু মানে হোম মনিটরিং না করলে কিন্তু মাস্ক হাইপারটেনশন এবং হোয়াইট কোট হাইপারটেনশন কোনোটাই ডায়াগনোসিস কনফার্ম করা সম্ভব না। এই হোম মনিটরিং এর জন্য আমরা যে ডিভাইসগুলা পেশেন্টগুলোকে ইউজ করতে বলি সেই ডিভাইসগুলা ক্যালিব্রেটেড এবং ভ্যালিডেটেড কিনা এটা আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদিও এখানে গাইডলাইন গুলাতে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হচ্ছে যে ওয়েবসাইটে গেলে যে ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডের নাম্বার দিয়ে সেগুলা চেক করা যায় যে সেই ব্র্যান্ডটা তার যে বিপি মেশিনটা ইউজ করছে সেটা ভ্যালিডেটেড কিনা, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে আসলে খুব ল্যাকিং। আমরা যদি এই ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা যদি আমাদের যারা অথরিটি তারা যদি একটু নজর দিয়ে আমাদের দেশে ইম্পোর্টটা বাড়াতে পারতো, যে ব্র্যান্ডগুলা ভ্যালিডেটেড সেই ব্র্যান্ডগুলা শুধুমাত্র বাজারে বিক্রি করা যাবে, তাহলে আমাদের হোম মনিটরিং এর যে ডিভাইসগুলোর যে ইফিকেসি সেটা আরো বাড়তো। এবং মাস্ক হাইপারটেনশন বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা ইয়াং পেশেন্ট এবং মেল পেশেন্ট, স্মোকার, অ্যালকোহলিক বা যাদের এংজাইটি বা জবে যাদের আনস্যাটিসফ্যাকশন আছে তাদের মধ্যে এই মাস্ক হাইপারটেনশনটা বেশি এবং এই মাস্ক হাইপারটেনশন পেশেন্টদের কিন্তু মানে কার্ডিওভাস্কুলার মর্টালিটি এন্ড মরবিলিটি জাস্ট অ্যাজ লাইক অ্যাজ হাইপারটেনশন। সুতরাং এটা ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ট্রিটমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট এখানে হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে যে মানে আমরা যখন 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আমাদের দেশে আসলে হয় না, যেহেতু এটা কস্টলি ডিভাইস। আমরা এই ডিভাইসটা ইউজ করতে না পারার জন্য মানে পেশেন্টের নকচার্নাল হাইপারটেনশন হচ্ছে কিনা বা পেশেন্ট গুলা নকচার্নাল ডিপিং অফ মানে ব্লাড প্রেশার হচ্ছে কিনা এটা আমরা আসলে মেজার করতে পারি না, কারণ এই ডিপিং স্ট্যাটাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যাদের এই নকচার্নাল ডিপিংটা হয় না তাদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজ বিশেষ করে যেগুলো আর্লি মর্নিং এ বেশি হয় এই ডিজিজের ইনসিডেন্সটা অনেক বেশি। এই জন্য ডিপিং স্ট্যাটাসটা জানা খুবই ইম্পর্টেন্ট এবং এটা জানতে গেলে আমাকে অবশ্যই অ্যাম্বুলেটরি হোম মনিটরিং করতে হবে এবং সেই ডিভাইসটা আমাদেরকে আসলে মানে আমাদের খুব হাতের নাগালে পেতে হবে এবং এই ডিপিং স্ট্যাটাসের সাথে কার্ডিওভাস্কুলার মরবিডিটির খুব ক্লোজ রিলেশনশিপ আছে, কারণ বেশিরভাগ কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো আর্লি মর্নিং এ হয় যখন ব্লাড প্রেশারটা সার্চ করে আর্লি মর্নিং এ। তো এই জন্য ডিপিং স্ট্যাটাসটা হাইপারটেনশন রোগীদের জানা ইম্পর্টেন্ট এবং এটার বেসিসে বিশেষ করে আমাদের ড্রাগ ডোজটা আমরা কখন দিব সেটাও আমাদের ডিসিশন নিতে হয়। আর আরেকটা যেটা ডক্টর নাজমুল এখানে হাইপারটেনশন ক্রাইসিসের ব্যাপারে আলাপ করলো, ও একটা লেভেল এখানে দেখাইছেন যে 180-120 এর উপরে গেলে হাইপারটেনশন ক্রাইসিস বলা হয়। এটা সম্ভবত মানে হয়তো আগে গাইডলাইনে ছিল, কিন্তু রিসেন্ট আইএসএইচ গাইডলাইনে কিন্তু কোনো ডেফিনেট লেভেল দেওয়া নাই। আইএসএইচ গাইডলাইনে বলা হয়েছে যে সিভিয়ার হাইপারটেনশন হতে হবে এবং সাথে অ্যাকিউট অর্গান ড্যামেজ থাকতে হবে, তখন আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলবো। তো এটা সম্ভবত ব্রিটিশ সোসাইটি অফ হাইপারটেনশনের গাইডলাইনে ছিল এই লেভেলটা। এটা পরের গাইডলাইন গুলাতে এই ডেফিনেট লেভেলটা উল্লেখ করা নাই। শুধুমাত্র ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে ওরা একটা লেভেল উল্লেখ করছে যে 180 সিস্টোলিক, ডায়াস্টোলিক 120 এর উপরে গেলে তখন এটা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এবং সাথে প্যাপিলারিমা থাকলে। যাক, আমরা অনেক নতুন ইনফরমেশন পেলাম নন ডিভাইস ব্যাপারে। আশা করি এই টপিকগুলো আমরা ধন্যবাদ, অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছেন। জাস্ট আমাদের ইন্টারনেটের সমস্যার জন্য আমরা আসলে বারবার ইন্টারাপ্ট হচ্ছিলাম, আদারওয়াইজ ওর প্রেজেন্টেশন ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, sir, for your valuable comments. Now we will move on to our next panel of experts.
I would like to invite Professor Dr. Shishir Kumar Basak sir, Professor of Medicine, Silet Image Usmani Medical College, to share his opinion with us. শাহরিয়ার শোনা যাচ্ছে আমাকে? স্যার শোনা যাচ্ছে আমাকে স্যার, শোনা বাট আমরা যাচ্ছে? আসলে আনফরচুনেটলি দেখতে পাচ্ছি না স্যার আপনাকে। না ঠিক আছে, সেটা তো আমি করতে পারিনি। এনিওয়ে আমি ডক্টর নাজমুলকে ধন্যবাদ জানাচ্ছি তার এলাবোরেট প্রেজেন্টেশনের জন্য। আসলে হাইপারটেনশনটা আসলে অনেক বড় একটা টপিক, অনেক বড় একটা টপিক। একটা প্রেজেন্টেশনের সবগুলো হাইপারটেনশনের সবগুলো দিক কভার করা আসলে নিয়ারলি ইম্পসিবল, এবং এইটা আসলে কতটা যে ভয়ঙ্কর সেটা আমরা সেরকম চিত্র আমরা পেলাম যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় প্রতি 5 জন হাইপারটেনসিভ পেশেন্ট বা 5 থেকে 10 জন হাইপারটেনসিভ পেশেন্টের একজন কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। এখানে একটা কথা ইম্পর্টেন্ট যে যাদেরই ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে সবাই কিন্তু কার্ডিওভাস্কুলার ইভেন্ট থেকে তারা কিন্তু প্রোটেক্টেড নয়। এটা আরো বেশ কিছু মেটা অ্যানালাইসিস থেকে দেখা গেছে যে প্রতি 3 জন কন্ট্রোলড হাইপারটেনসিভ পেশেন্ট যদি আমি ধরি তাহলে তাদের থেকে মাত্র একজন অনলি প্রোটেক্টেড হয় কার্ডিওভাস্কুলার মর্টালিটি থেকে বা মর্টালিটি থেকে বা ইভেন্ট থেকে প্রোটেক্টেড হয় বা মর্টালিটি প্রিভেন্ট করা সম্ভব 3 জন কন্ট্রোলড। সেই ক্ষেত্রে যদি 100 জন হাইপারটেনসিভ পেশেন্ট ধরা হয় তাহলে মানে 10-এর নিচে অঙ্কটা সিঙ্গেল ডিজিট হয়ে যাচ্ছে যে যাদের আমরা কার্ডিওভাস্কুলার ঝুঁকি প্রিভেন্ট করতে পারছি। এটা একটা ভয়াবহ অবস্থা। অন্যদিকে হাইপারটেনশন মনে হচ্ছে আমাদের বয়সের সাথে একটা ইনএভিটেবল ঘটনা। আমার বয়স যত আমার হাইপারটেনসিভ হওয়ার সম্ভাবনা তত পার্সেন্ট। আমার বয়স 75 হলে 75% কিন্তু হাইপারটেনসিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, 90 হলে না 90। মানে কেউ যদি যত বেশি বাঁচবে তার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা তত বেশি। এর কারণ হচ্ছে যে আমরা শুনেছি ইয়ে থেকে আর আমরা জানিও যে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস about the development of hypertension are very high. দুটো জিনিস, একটা হচ্ছে জেনেটিক প্রেডিসপোজিশন আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স। দুটো ইন্টারঅ্যাক্ট করে আসলে ডেভেলপ মানে ডিটারমিন করে যে কারা প্রাইমারি এবং জেনেটিক ইনফ্লুয়েন্স গুলা এক্সপ্রেসড হয় না যদি না এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সটা সেই জিনগুলাকে মানে এপিজেনেটিক পদ্ধতির মাধ্যমে সেগুলা মানে এক্সপ্রেসড হয়। তো যেগুলো বলা হলো যে ডায়েট, বডি মানে আমাদের ডায়েটারি প্যাটার্ন, বডি ওয়েট, আমাদের ইনএডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সাইকোসোশ্যাল স্ট্রেস, এক্সেস অ্যালকোহল, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর মাধ্যমে আসলে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আমাদের এই হাইপারটেনশন এর জন্য দায়ী। সো আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, এইটা আরেকটা দিক। ফাইনালি আমি বলবো যে আসলে হাইপারটেনশন একটা সাইলেন্ট জিনিস, একটা নীরবে থাকে, কোনো সিমটম তৈরি করে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেজন্য কিন্তু আমাদের পেশেন্টরা যারা হাইপারটেনসিভ পেশেন্ট তারা কিন্তু ওষুধ খেতে চায় না। দিস ইজ দি গ্রেটেস্ট ড্রব্যাক, যে একটা সাইলেন্ট কন্ডিশনের জন্য, কোনো সিমটমলেস একটা ডিজিজের জন্য কেন আমি ওষুধ খেতে যাব। তো এইখানে আসলে ইয়ের ব্যাপারটা চলে আসে যে ড্রাগ নন অ্যাডহেরেন্স এগুলো বিষয়, বা আমরা যে আনডায়াগনোসড হয়ে রয়ে গেছে রোগীগুলা কমিউনিটিতে, এটার কারণ হচ্ছে সাইলেন্ট নেচার অফ দ্য ডিজিজ। এর কারণে রোগীকে কিন্তু কাউন্সেলিং করা একটা বিশাল একটা ব্যাপার রয়ে যাচ্ছে। পেশেন্টদেরকে বোঝাতে হবে যে এটা যদিও সাইলেন্ট আছে কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে কার্ডিওভাস্কুলার ঝুঁকি হতে পারে, যার জন্য আমার অ্যাকচুয়ালি ওষুধগুলো খেতে হবে, আমার প্রেশারটা টার্গেটে রাখতে হবে। সেজন্যই ওষুধগুলো খেয়ে আমাকে প্রেশারটা কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই জন্য প্রত্যেকটা হাইপারটেনসিভ পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে যে ডক্টর হেজবুল্লাহ যেটা বলেছেন যে ডায়াবেটিসের মতো আমাদের কিন্তু একটা স্ট্রাকচার্ড মানে কেয়ার অফ হাইপারটেনসিভ পেশেন্ট দরকার। স্যার আপনাকে শুনতে পাচ্ছেন স্যার, আমরা মোস্ট প্রবাবলি স্যার ড্রপ করেছেন। শিশির স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? শিশির স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি, সরি আমি শেষ করে নিয়ে আসছি, এক মিনিটে শেষ করে দিব। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাইপারটেনশন চিকিৎসাগুলি খুব স্ট্রাকচার্ড ওয়েতে হতে হবে। যেমন আজকে একজন ডক্টরের কাছে হাইপারটেনসিভ পেশেন্ট গেলেন, কালকে আরেকজনের কাছে যাবেন, এভাবে না হয়ে ওনার এটা বাংলাদেশ সরকার এভাবে শুরু করেছেন অবশ্য। তো এরকম একটা কন্টিনিউড এন্ড স্ট্রাকচার্ড কেয়ার অফ হাইপারটেনসিভ পেশেন্ট হওয়া দরকার, যাতে করে যার মাধ্যমে আমরা কিন্তু আসলে তাদের কার্ডিওভাস্কুলার ঝুঁকিগুলো কমাতে পারবো। ধন্যবাদ সবাইকে। Thank you very much, sir, for your valuable comments, sir.
So moving on, I would like to invite our next panel of experts, Dr. SM Habibullah Selim sir, Associate Professor of Cardiology, Silet MJ Osmani Medical College Hospital. So please share your views about today's program, sir. Thank you, Dr. Shahir Rahman, for nicely moderating the program, and also thanks Dr. Nazmul for elaborating presentation. Actually, the presentation elaborate, time lengthy, but I think that as a global crisis of hypertension, this is time worthy, but is a matter of a complete presentation in short. So I think the audience can understand the basic of hypertension and the basic advanced management of hypertension. And also thanks to my fellow colleagues, my other panel of experts, Professor Dr. Hezbullah, Jeebon, and Professor Dr. Shishir Kumar Basak, for contributing the important facts and figures regarding hypertension management and the other issues. So from cardiologist point of view, I just acknowledge some other things. Already epidemiology and the management already discussed long. What now already Hezbullah Jeebon said that Bangladesh government has starting the starting the hypertension management from the very grassroots level, on the Upajala level. But problem is the so who will be the manage hypertension, and how can we prevent the hypertension complications? So that is the issue. From my experience, and actually when we are practicing in the Sylhet city, we see that the patients are taking hypertension drugs, but BP is not well controlled, and they are not timely come to the tertiary center for the assessing his complicating issues. So I think the hypertension should be managed by all, from the root, every doctors from every sub specialist, because it is a global crisis and also endemic epidemic. But actual timing of referral should be understood by doctors, because we find the patients as the complications, whatever cardiovascular complications, renal complications. So patient should be referred early. So that's why you can reduce the death and the cardiovascular outcome of these patients. So I think that already we are running approximately out of time. Our chairperson, Professor Ismail sir, will contributing the more regarding these issues. So in few words, I also thanks the Novartis for arranging such a seminar, and most thanks goes to our participants who are patiently listening and these long issues and the topics. And for patient sharing, I thanks again to the participants, and thanks the Nazmul again for contributing these issues. Thank you. Thank you all. Thank you very much, sir, for sharing your opinion and valuable comments. So now I would like to invite, we want to hear from our Honorable Chairperson, Professor Dr. M. Ismail Patwary, sir, Professor of Medicine, Sylhet Women's Medical College. And sir, we are very eagerly waiting to hear your expert opinion, sir. The floor is yours, sir. Before that, কোনো question answer session হবে কিনা? একটা question নেবেন কিনা? স্যার আপনার স্পিচের পরে স্যার আমরা কোশ্চেন আনসারের জন্য সময় দিব স্যার। Okay, thank you very much, the moderator, Mr. Shahir. First of all, I congratulate our keynote speaker, Professor ZHM Nazmul, for his very excellent, elaborate presentation on hypertension, a global health crisis. Really, he speak all the aspects of hypertension, including the future therapies. So, thanks to Dr. Nazmul. Also, I thank all the panel of experts for contributing their own experience and overall the presentation. So, as Dr. Nazmul already mentioned, it is a global crisis, and already the trend is that only 51% of all people not diagnosed as hypertension, only 49% are diagnosed. The trend already shown by Dr. Nazmul. Among these,
though they know that they are hypertensive, but they are not getting treatment. 11%, 20% not well controlled with treatment, and only 18% is controlled. So the havoc is so much that actually more than 50% not diagnosed. Among the diagnosed people, only say 20 to 25% are only controlled with the drugs. So drug compliance is very important, and already shown that the drugs which we are using, that is the ACE inhibitors, ARB, calcium channel blockers, and diuretics. These three drugs mainly, that is ACE inhibitor or ARB, calcium channel blockers, and diuretics. Actually, these three drug combination plays a very good role. And in this presentation, we already see that a single pill drug combination is far better than sequential drug treatment, because compliance is very good with single pill combination. So in case of, though there is some controversies regarding the level as when we are leveling as a case of hypertension, and when what should be the target. But the American College of Cardiology, and they already mentioned that if it is more than 130 by 80, they are leveling at as a case of hypertension. But International Society of Cardiology and European, they are a bit higher. That is, the main target is 140 by 90 and above. But the target already we have seen, even the 5% reduction, 5% reduction of blood pressure actually contributed a lot. That is, CVD risk reduction is 10%, and if there is a 10 millimeter reduction, it is doubles. So the importance of reduction of blood pressure in a hypertensive cases is actually that should be give much stress. And before giving the drug treatment, we should actually the exercise, lifestyle modification, even the diet. Already he has shown that is the DASH diet, more in actually potassium rich content and less sodium content. That these fruits and vegetables is actually lowering the blood pressure to a much extent. And reduction of the table salt is also important, and exercise is also very important. And the weight reduction is very important. And though these are the non-communicable diseases, everywhere we see the importance of this lifestyle modification as well as exercise, even in diabetes mellitus. So this thing we should actually give much stress. And whether we are practicing regularly, this is also important. And the measurement of blood pressure, especially those people actually like us, those people who are suffering from the long-standing diabetes mellitus and others, that is the standing blood pressure measurement is also important. That is postural, whether there is any postural drop. Recently, you know that I have a syncopal attack, and probably that was due to some postural drop, likely. That is, there was some vertigo when I stands after prolonged sitting or lying. So, though we are not frequently measuring whether there is any postural drop or not. So, these things is also important. Those who are elderly, diabetic, and other comorbidities, that they should be also checked for whether there is any postural drop or not. So, future treatment, already he has mentioned device therapy, and especially the renal denervation therapy. Though American college not yet approved, but European college already approved in case of resistant hypertension, where 3 drugs are using, and lifestyle modification and exercise and not performing the target achievement, then this future device is coming on. Probably they will be
included in near future. And other trials, that is the TRIUMPH study he has mentioned in the Sri Lanka, though we are using the 2-drug combination, they are using the a small 3-drug combination that is achieving a very good result in achieving the target. So overall, the presentation includes all the aspects, and standard blood pressure measurement is also important. Though in our chamber we are in a hurry, whether we are measuring the standard protocol, that is in a sitting position and with the cuff already been properly placed, and after 5 minutes, 5 minutes rest, he or she should, we should take the blood pressure. So this is also important, because we have seen even when we are in conversation with the patient, in the initial part there is a fear, so the blood pressure is usually high. But at the end of your examination, if you measure the blood pressure, there is definitely a recording of blood pressure is less than if you first you have measured the blood pressure. So these things are also important: the proper measurement of blood pressure, and the target should be fixed. Comorbidities should be addressed so that we can reduce this target organ damage, like including the complications like cerebrovascular diseases, stroke, non-fatal and fatal MI, even the heart failure, arrhythmias, renal failure. So this global issue should be addressed properly. And as a Bangladeshi people, we are not far behind the European society or the advanced societies. So proper education of our people, as well as proper actual management by our physician, is very important. So thank you very much for inviting me to chair this session, and thanks all our participants as well as all our panels for their excellent contribution. Last but not least, as blood pressure is a silent killer, so we should address properly and we should treat it according to the guideline. Also, we should see the target organ damage. So thank you very much for your patient sharing. Thank you. Over to Shahriar. Thank you very much, sir, for bringing up such important points, even after so much discussion, sir. Thank you very much. That was a very valuable speech, sir. So it's now time for a question and answer session. The floor is now open. So audience, you can unmute yourself and ask the question directly to our chairperson, speaker, and our panel. Or you can also write down the question in the chat box as well, so that I can convey the question to our experts. The session is now open for question and answer, please. Respected audience, কোনো question থাকলে সরাসরি unmute করে প্রশ্ন করতে পারেন, or you can also use the chat box option. I can see Dr. Muhammad Khalil has raised his hand. Sir, please ask your question, sir. Thanks to Dr. Nazmul for brilliantly and nicely and elaborately presenting a very important topic on hypertension today. And I am very much grateful to our today's chairperson, Professor Patwary sir, and our other panel experts. I am respecting all. And my question is, why telmisartan is superior than olmesartan? Because in our day-to-day practice, clinical practice, two molecules are being used in managing hypertension, but there are some superiority shown by telmisartan. Please, will you please highlight on some features of telmisartan, which is a now promising molecule in managing hypertension? Thank you. Thank you, Dr. Khalil, for a nice question.
অ্যাকচুয়ালি আজকে আমরা যদিও একটা টার্গেট স্টাডি দিয়েছি, জাস্ট অন টার্গেট স্টাডি। এখানে আসলে এআরবির সাথে এআরবি কম্পারিজন করা হয়েছে, জাস্ট এসি ইনহিবিটরের সাথে নন ইনফিরিটি একটা স্টাডি দেখানো হয়েছে, যেটা অন টার্গেট স্টাডি দেখানো হয়েছে যে এসি ইনহিবিটর এন্ড এআরবি সিমিলার ইন রিডিউসিং সিভি ইভেন্টস, কার্ডিওভাস্কুলার ইভেন্টস। অর্থাৎ অন টার্গেট স্টাডি যেটা দেখানো হয়েছে রেমিপ্রিল, আমরা জানি আগে বিভিন্ন স্টাডিতে রেমিপ্রিল অলরেডি এস্টাবলিশড যে দে ক্যান প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ইভেন্ট। দেখা যাচ্ছে যে এআরবি অর্থাৎ টেলমিসার্টান দিয়ে যদি করা হয় তাহলে সিমিলার সিভি ইভেন্ট রিডাকশন করা সম্ভব। তবে আপনার যে কোশ্চেনটা সেটা আসলে টেলমিসার্টান হ্যাজ সাম ইউনিক প্রপার্টি, সেটার কারণে পসিবলি টেলমিসার্টান হ্যাজ গট several benefited. So one is half life. Telmisartan has got an extended half life, that's why it can provide 24 hours round the clock BP control. আমরা জানি যে একটা স্টাডি, বিভিন্ন স্টাডিতে করা হয়েছে যে আর্লি মর্নিং হাইপারটেনশন, আর্লি মর্নিং বিপি সার্জের কারণে দেখা যাচ্ছে কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলো বেশি হয়। এটা কয়েকটা স্টাডিতে প্রুফ হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি ব্লাড প্রেশার মেডিকেশন ইউজ করি, যে মেডিকেশনগুলো লং হাফ লাইফ না, তারা দেখা যাচ্ছে যে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক বিপি কন্ট্রোল করতে পারে না। একটা 1 to 2 আওয়ার্স or 3 আওয়ার্স একটা গ্যাপ থাকে যে সময় বিপি সার্জ হয় এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলো ঘটে। টেলমিসার্টানের ক্ষেত্রে লং হাফ লাইফ হয়, এটা রাউন্ড দ্য ক্লক বিপি কন্ট্রোল করতে পারে, 24 আওয়ার্স পারসিস্টেন্ট বিপি কন্ট্রোল করতে পারে, সেজন্য এই বিপি সার্জটা প্রিভেন্ট করতে পারে এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলো প্রিভেন্ট করতে পারে। এটা একটা আরেকটা হচ্ছে যে টেলমিসার্টানের ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, এটার আসলে এআরবি বা অ্যানজিওটেনসিন রিসেপ্টরের প্রতি বেশ স্ট্রং অ্যাফিনিটি থাকার কারণে এটা স্ট্রংলি বাইন্ড করে এবং সেজন্য অ্যান্টিহেপাটিক এফিকাসি ইজ সাস্টেইনড এন্ড এই দুইটা প্রপার্টি আমার মনে হয় আরো কিছু প্রপার্টি রয়েছে। এক্ষেত্রে যদি আর কোনোটা মনে হয় উল্লেখ করার মতো, আমি আমার শ্রদ্ধেয় প্যানেল অফ এক্সপার্ট স্যাররা আছেন এবং চেয়ারপারসন স্যার আছেন, কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চান। আমার মনে হয় আমি এই দুইটা প্রপার্টির কথা বিশেষভাবে আমার মনে পড়ছে, যে এই দুইটা প্রপার্টি মেবি ইজ রেসপন্সিবল অর মেবি ফর superiority of telmisartan over other ARBs. Professor Shishir Basak, would you please add? শিশির কি শোনা যাচ্ছে? Shishir sir, you are on mute, sir. হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। না ওই নাজমুল যে দুটো পয়েন্ট বলেছে ওই দুটোই মানে আমারও মনে আসতেছিল, এই দুটো পয়েন্টই, যে তাদের হাফ লাইফ টেলমিসার্টানের বেশি এবং 24 আওয়ার বিপি কাভারেজ দিচ্ছে এবং যে রিসেপ্টরের প্রতি যে অ্যাফিনিটি, আমিও এই দুটোই জানি আর কি, তার কোনো পয়েন্ট থাকতে পারে। হ্যাঁ, এটা প্রফেসর হিজবুল্লাহ অথবা আমাদের এটা আমার মনে হয় যে পয়েন্টটা ডক্টর নাজমুল বলছেন এটা ঠিক আছে। তো কোয়েশ্চনটা ছিল যে অলমিসার্টানের থেকে টেলমিসার্টান বেটার কেন? তো এটা আসলে অলমিসার্টানের সাথে টেলমিসার্টানের হেড টু হেড কোনো স্টাডি আছে বলে আমি জানা নাই। যদি এটা যারা নোভার্টিসের যারা আছেন তারা যদি বলতে পারেন যে হেড টু হেড কোনো ট্রায়াল আছে কেন। আমরা জানি যে এসি ইনহিবিটরের সাথে রেমিপ্রিলের সাথে অলমিসার্টানের অনেক স্টাডি আছে, আরসিটি আছে, কিন্তু টেলমিসার্টানের সাথে আমরা এখানে রেমিপ্রিলে দেখলাম, কিন্তু অলমিসার্টানের সাথে টেলমিসার্টানের সরাসরি হেড টু হেড কোনো ট্রায়াল আমার জানা নাই। যদি থাকে তাহলে যারা এখানে আছেন প্লিজ বলবেন। অ্যাকচুয়ালি স্যার এআরবির সাথে এআরবির কোনো কম্পারিজন ডাইরেক্টলি এই ধরনের কোনো স্টাডি কিন্তু নেই। আদার ক্লাসে অন্য ক্লাসের সাথে আছে, বাট সেম ক্লাসের মধ্যে কোনো কম্পারিজন অ্যাকচুয়ালি রিসেন্ট কোনো স্টাডি আমার চোখে পড়ে নাই, জানি না প্যানেল অফ এক্সপার্ট স্যাররা আছেন। শাহাবুদ্দিন স্যার সম্ভবত আছেন, স্যার যদি কিছু কন্ট্রিবিউট করতে চান, শাহাবুদ্দিন স্যার আছেন কিনা আমি জানি না সেগুলো। এই আছেন নাকি প্রফেসর শাহাবুদ্দিন? আছেন, থাকলে একটু কন্ট্রিবিউট করেন। হাবিবুল্লাহ, সেলিম কি কিছু বলবেন এই ব্যাপারে? স্যার যে ইস্যুটা আসছে যে হেড টু হেড ট্রায়াল, যে অলমিসার্টান এবং এর ব্যাপারে, তবে রিসেন্টলি স্যার যেসব পেশেন্ট গুলো আগে ইদানিং টেলমিসার্টান বেশি পরিমাণ হাইলাইটেড হচ্ছে একটা কারণে, যেটা ওই যে নাম যে ইস্যুটা বললো এফিনিটি, রিসেপ্টর এফিনিটি এবং এই তিনটা ইস্যু যেটা আসলো, এগুলোকে মেইনলি হাইলাইট করা হচ্ছে। কিন্তু বাস্তবে আমার মনে হচ্ছে স্যার যে 24 আওয়ার্স এর যে বিষয়টা যেটা আসছে, যখন আমরা অলমিসার্টানের প্রেজেন্টেশন দেখি, তারাও তো মানে দাবি করে যে দে আর অলরেডি 24 আওয়ার্স তাদের ইয়ে থাকে, হ্যাঁ, এফিনিটি থাকে, এবং এটাকে ক্লাস এফেক্ট অর স্পেসিফিক এফেক্ট অফ টেলমিসার্টান
এটা স্যার আসলে হেড টু হেড কনফিডেন্টলি বলা যাবে না। বাট রিসেন্টলি যেসব পেশেন্টকে অলমিসার্টেনে আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে যে অলমিসার্টেন যেসব পেশেন্টকে আমরা দেখছি যে কাজ করতেছে না বা মনে হচ্ছে যেন বেনিফিট ওভাবে পাচ্ছি না, সেসব পেশেন্টকে টেলমিসার্টেন দিয়ে দেখা যাচ্ছে যে কিছুটা বেনিফিট, ভালোই প্রেশার কন্ট্রোল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে 3-4টা রিস্ক ফ্যাক্টর আছে এবং এদের বেনিফিট গুলা, আমার মনে হয় এগুলো কিছু কন্ট্রিবিউশন করছে। সেক্ষেত্রে আমার মনে হয় স্যার যে টেলমিসার্টেনের যে কলিলের যে কোশ্চেনটা, আপনি স্ট্রেট ফরওয়ার্ড যে আনসার যে আমরা এই কারণে বলবো, যেহেতু আমাদের তো নিজস্ব কোনো গবেষণা নেই, বলা যাবে না। তবে এক্সপিরিয়েন্স বেসড হলো যে যেসব পেশেন্টকে অলমিসার্টেন দেওয়া যাচ্ছে না, সেসব পেশেন্ট টেলমিসার্টেনের যে অ্যাডভান্স যে ক্যাপাবিলিটি বা যে ফেসিলিটিস গুলা, এই কারণে হয়তো বা আমরা বেনিফিট পাচ্ছি। সেক্ষেত্রে আমরা অলমিসার্টেনের জায়গায় দিচ্ছি। তবে আমার মনে হয় যে যেহেতু নোভার্টিসের যে যদি মেডিকেল প্রপার্টিজ থাকে, তারা কিছু স্টাডি আরো এই ব্যাপারে আরো সবসময় সার্চ করে, তারা রিসেন্ট কোনো সার্চ থাকলে তারা কন্ট্রিবিউট করতে পারে, তাহলে আমরা একটু রিফ্রেশ হলে গেল নোভার্টিসের পক্ষ থেকে। থ্যাংক ইউ ডক্টর সেলিম। আসলে এখানে খলিলের যে প্রশ্নটা, যে আসলে টেলমিসার্টেনটা এখন রিসেন্টলি একটু বেশি ইউজ হচ্ছে, কিন্তু আমাদের গাইডলাইন গুলো কি বলতেছে? গাইডলাইন গুলো বলতেছে যে সমস্ত ড্রাগ গুলো এসি ইনহিবিটর বা এআরবি তে লং অ্যাক্টিং ড্রাগ, যেটা 24 ঘন্টা কভার করে, সেটা কিন্তু ব্লাড প্রেশার মোটামুটি ভাবে সেগুলো যদি কম কম থাকে, তাহলে কিন্তু তার টার্গেট অর্গান ড্যামেজ এবং কমপ্লিকেশন গুলো কম হবে। যেমন কিছু কিছু ড্রাগ আছে যেগুলো 24 ঘন্টা কভার করে না, যেমন আমরা যদি দেখি লোসার্টান পটাশিয়াম দেখি অথবা আদার ড্রাগ গুলো দেখি, সেগুলো কিন্তু শেষের দিকে কিন্তু আবার ব্লাড প্রেশার শুট করতে পারে। আমাদের মেইন যে প্রিন্সিপালটা হবে সেটা হবে এমন ড্রাগ চুজ করতে হবে যেটা মোটামুটি ভাবে 24 আওয়ার্স কাভারেজটা থাকে, নট দ্যাট শেষের দিকে গিয়ে তার উইনিং ইফেক্টটা মানে চলে আসে। তাহলে কিন্তু সেই বেনিফিটটা পাওয়া যাবে, সেটা টেলমিসার্টান হোক, সেটা অলমিসার্টান হোক, সেটা ভালসার্টান হোক, সেটা কোনো ব্যাপার না। কারণ এরকম আমাদের যে ট্রায়াল গুলো আছে সেখানে কিন্তু ডেফিনেটলি কোনোটার উপরে সুপিরিয়র বলে প্রমাণিত না। এই ব্যাপারে যদি আর কারো কোনো যদি থাকে, কোনো যে কোনো রিসেন্ট কোনো আপডেট থাকে, আমার মনে হয় শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Thank you for the wonderful discussion. শাহাবুদ্দিন সাহেব কিছু বলবেন এই ব্যাপারে? শাহাবুদ্দিনকে আমরা পেয়েছি, টেলমিসার্টান বেশি ইউজ হচ্ছে, এটা কোনো বেনিফিট আছে কিনা ফর আদার এআরবি অথবা এসি ইনহিবিটর উপর? আচ্ছা, ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। টেলমিসার্টান এবং আদার্স দি মানে এআরবি, এর ভিতরে টেলমিসার্টানের এখন প্লাজমা হাফ লাইফ আপনারা যেটা বলছেন সেটা সবচেয়ে বেশি, এবং এইটাই তাকে তার স্বকীয়তায় সমস্ত এআরবি থেকে আলাদা করে রাখছে তাকে, এবং এটার জন্য ইউজ করার জন্যই এর মানে পপুলারিটি দিন দিন বাড়তেছে। এক দুই আরেকটা হলো যে একটা গামা মানে প্রপার্টিজ আছে স্যার একটা, যেটা সে আরো একটা প্রোটেকশন দিতে পারে। একটা জাপানি ট্রায়ালে শুধুমাত্র দেখা গেছে, অন্য একটা ট্রায়ালে এগুলো এখনো স্যার এস্টাবলিশড হয় নাই। ওই একটা ট্রায়ালে এর আলাদা বৈশিষ্ট্য আছে। এখন মানে ইন্ডিকেশন যদি আপনি দেখেন স্যার টেলমিসার্টানের ইন্ডিকেশন হাইপারটেনশন অ্যাবাভ 55 ইয়ার্স উইথ মানে এস্টাবলিশড অথবা আপনার হলো যে রিস্ক ফ্যাক্টর যদি আছে, সেই সমস্ত পেশেন্টগুলোকে যদি দেওয়া যায় তাহলে কিন্তু স্যার হাইপারটেনশন কন্ট্রোল হয় এবং এট দি সেম টাইম রিস্ক রিডাকশন হয়। টেলমিসার্টেনের ইন্ডিকেশন দুইটাই, ফর ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন and for risk reduction in high risk group above 55 or above এই গ্রুপে। কিন্তু স্যার একটা জিনিস রিস্ক রিডাকশন করলো সমস্ত ইয়ারবির কোনোটাই কিন্তু স্যার নাই, মর্টালিটি বেনিফিট নাই, যেটা এসি ইনহিবিটরে আছে। নাজমুল যেটা বলতেছিল যে এস্টাবলিশড রেমিপ্রিল হোপ ট্রায়ালের মাধ্যমে অথবা মানে আদার্স যে সমস্ত ট্রায়ালের মাধ্যমে, এসকট অ্যাকমপ্লিশ, এই সমস্ত ট্রায়ালের মাধ্যমে যেভাবে এসি ইনহিবিটর মর্টালিটি বেনিফিট দেয়, সেই সমস্ত জায়গা থেকে এআরবি কিন্তু মর্টালিটি বেনিফিট দেয় না, যদিও দুইটা ড্রাগই ইকুয়ালি ইফেক্টিভ ফর রিডিউসিং দি ব্লাড প্রেশার। এবং টলারেটেবিলিটির দিক থেকে প্লাস যদি
মানে ইসের দিক থেকে মানে বলি যে পেশেন্টের অ্যাডারেন্সের দিক থেকে এআরবি কিন্তু বেশি অ্যাডারেন্স থাকে পেশেন্টের, কারণ আনপ্লিজেন্ট কাপটা হয় না, এনজিওনিউরিটি ইডিমা এই দুটো হয় না। অ্যাডারেন্স দিক থেকে এটা খুবই ভালো। আর রিস্ক রিডাকশন, টেলমিসার্টানে ভালো রিস্ক রিডাকশন করতে পারে, যদিও তারা মানে নিউট্রাল অন মর্টালিটি রিডাকশনে। So you are the physician that you will have to judge which drug should be administered to which patient. So this is a good forum for discussing the role of ARBs with treatment of hypertension. সবার শেষে নাজমুলকে মানে খুব ধন্যবাদ দিতে চাই যে নাজমুল খুব মানে ভালোভাবে কভার করছে। তা আরো একটু ভালো হইতো প্রথম দিকের যে কভারেজ গুলো যেগুলো আমরা সবাই আসলে জানি, এগুলো যদি একটু ছেড়ে দিয়ে ও লেটেস্ট যে ইনফরমেশন গুলো যেগুলো নিয়ে আসছিল এগুলো যদি বলতো তাহলে আরো ভালো হতো। আর স্যার রেনাল ডিনার্ভেশন থেরাপির ব্যাপারে আপনি বলতেছিলেন, ইয়েস এফডিএ কিন্তু স্যার 2020 সালে এটা অ্যাপ্রুভ করছে যে অ্যাজ এ ট্রিটমেন্ট অপশন ফর রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। কিন্তু স্যার ইপিকেসির দিক থেকে এটা লং টার্ম ইপিকেসি অতটা ভালো না থাকায় এখন আর রেনাল ডিনার্ভেশনকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড মানে থেরাপি হিসাবে ধরা হয় না। ট্রিটমেন্ট অফ হাইপারটেনশনের দুইটা থেরাপি রাখে, একটা ফার্মাকোলজিক্যাল, একটা নন ফার্মাকোলজিক্যাল। ইন্টারভেনশনাল থেরাপিটা স্যার এখন আর মানে ইউজ হয় না। মাঝখানে ইউরোপিয়ান সোসাইটি ওরা ইউজ করছিল, কিন্তু পরবর্তীতে এর ইফিকেসি অতটা বেশি ভালো না থাকায় সেই জন্য আর এটাকে ইউজ করে। তবে ইটস এ ট্রিটমেন্ট অপশন। বাংলাদেশেও শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশে পরে 2008-9 সালের পর থেকে এটা আর স্যার এখন আর করে না। এটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মতো রেনাল নার্ভ গুলোকে ডিনার্ভেশন করা হয়। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আবারও আমি ধন্যবাদ দিতে চাই যে অনেক পরিশ্রম করে একটা খুব সুন্দরভাবে হাইপারটেনশনের একটা ওভারভিউ উইথ গ্লোবাল ক্রাইসিস সম্পর্কে সে এখানে সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। আর যে প্রশ্নটা করছেন, যদি খলিল যদি কিছু আপনি অ্যাড করতে চান, আমার মনে হয় যে চেয়ারম্যান স্যারের অনুমোদন ক্রমে আপনিও কিছু অ্যাড করতে পারেন আপনার মনে যদি আরো কিছু থাকে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ডক্টর সাহেব। Thank you very much, sir. So, respected audience, যদি কারো কোনো questions থাকে, সরাসরি question unmute করে you can ask your question, or you can also use the chat box option. You can also share your comments or views regarding to this program. If you have any comments, you can also share. I think actually আমাদের অডিয়েন্সের মনে হয় আর কোনো কোশ্চেন নেই। It's already been quite late, and I think there are so many discussions, sir. আমার মনে হয় maximum queries already have been asked and already have been answered. So, sir, can we go for the closing of the program, sir? Yeah. If there is no question, then you can Okay, sir. concluding session. So, sir, I would like to request our Honorable Chairperson, Prof.Dr. Ismail Patwary, sir, to please formally conclude our today's scientific seminar, sir. Thank you very much. Actually, there are some disturbance in the net connection, frequent load shedding. So, though there is a lengthy program, but it is a very fruitful discussion and fruitful presentation, and all the aspects already been covered by the presentation of Dr. ZHM Nazmul. Thank you very much for your excellent presentation. And also thanks all the panelists and also our learned colleagues, Professor Shahabuddin and others. They have contributed a lot with the question and answer session. And we know many things, many new things also in this presentation. And though there are also newer options, though there is some controversy,
and regarding the target management of blood pressure as well as the level at which we will label it as a case of stage 1, stage 2, hypertensive crisis, hypertensive urgency, emergency. So this should actually should be known to all our fellow colleagues, because we are treating hypertension frequently. But proper education, proper counseling is also important. Already we have seen that 50% are not aware that they are hypertensive, and though when they are diagnosed as a case of hypertension, only say about 50% not controlled, and only 20 around 20% are controlled with drugs, 18 to 20%. So the proper adherence is also important, and single pill combination is preferred than multiple sequential drugs, because adherence is also very important. So the physician as well as all the cardiologists, and this topic is very important. So side by side, and these are the other comorbidities also should be addressed, and the preferred drug should be given, because we have seen though beta blocker is going down, but if there is any compelling indication in case of ischemic heart disease and others, then we should also use this drug. So judicious use of the antihypertensive drug is also important, and if we cannot manage, then this patient should be referred to the proper persons. So thank you again, all the audience, all the panelists, and the speakers, and the sponsoring organism, that is Novartis, because they have a lots of travels, because our schedule has been changed frequently from time to time. But and they were behind us, so that at the end we have come to a success of this presentation. So thank you all, and we are concluding this session, hoping in near future we come to newer topics. So thank you very much for your patience here. Over to Sharia. Thank you very much, sir. So on that note, we are concluding our today's scientific seminar. Thanks to all of you again for your patience hearing. It was a holiday still. You have given so much time. So thank you very much. Inshallah, we will meet again virtually or face-to-face soon with some new topic or new discussion. So thank you very much. Assalamu alaikum, and I wish good health to you and your family. Good night, everyone. Assalamu alaikum. Thank you.